রবিবারের রাতে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে আরো একটি আনকোরা এপিসোড। আরো একবার আরজে কিবরিয়ার পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম। শুরু হয়ে গেল বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আমাদের বলতেই গর্ব হচ্ছে, একটি দুটি নয়, প্রায় 200টি পর্বের কাছাকাছি ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা শুরুতেই জেনে নেব মঞ্জুরের কাছ থেকে কে বসছে আজকে জেবিএসবির মঞ্চে। ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি 24 বছর বয়সী আলম। ভয়াবহ এক ঝড়ের রাতে কক্সবাজারে তার জন্ম। অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেন সবসময়। জীবনে স্বপ্ন দেখেন প্রতিষ্ঠিত হয়ে সমাজের জন্য, অসহায় মানুষের জন্য কিছু করবেন। প্রিয় খেলা ক্রিকেট, আর প্রিয় খেলোয়াড় মুস্তাফিজ। আলমের প্রিয় খাবার ভাত। বললেন এক মুঠো ভাতের জন্যই জীবনে তিনি অনেক কিছু করেছেন। কি করেছেন সেগুলো জানতেই চলুন কিবরিয়ার কাছে। মঞ্জুরের কাছ থেকে জানলাম আলম রয়েছে আমাদের সঙ্গে যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে বলতে চাই, আমাদের এখানে লিসনার পোল থাকে। 3 জন গেস্ট আমাদের এখানে থাকেন, যাদের হাতে ভেটো দেবার ক্ষমতা আছে। তারা চাইলে আজকে যিনি এখানে কনফেস করছেন তাকে তার বলার ক্ষমতা খর্ব করতে পারেন, থামিয়ে দিতে পারেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন কে রয়েছে আমাদের সঙ্গে তাদের সঙ্গে একটু পরিচিত হই। আমার হাতের ডান দিক থেকে প্লিজ আপনার নামটা বলুন। আমি রাজ, আমি ইস্ট ওয়েস্ট থেকে আসছি। তারপর আমি রুহান, আমি এসেছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। এবং লাস্ট ওয়ান আপনি। আমি রাফি, আমি নর্থ সাউথ থেকে এসেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। শুরু করছি আমরা রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবং আপনাদেরকে আশ্বস্ত করছি বরাবরের মতোই থাকছে এসএমএস পোল। তাজুল ইসলামও থাকছেন আমাদের সঙ্গে। তাজুল ইসলাম, আবারও কানেক্ট করছি আপনাকে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ফোনে। অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা। আমরা শুরু করছি জেবিএসবির মূল পর্ব। আমরা একেবারে ছোটবেলা থেকেই শুনি, মানে যেখান থেকে আপনার মনে আছে একেবারে ছোটবেলা থেকে। আমি যখন আমার মায়ের গর্ভে, যেটা আমাকে আমার নানি আর দাদি বলেছিল, মানে আমার কষ্টগুলো আমাকে বলেছিল, আমি যখন আমার মায়ের গর্ভে, আমার বাবা তখন আমার মাকে ডিভোর্স দিয়ে চলে যায়। আমার বাবা খুব বড় লোক ছিল, আমার মা খুব গরিব ছিল, যেহেতু আমার নানি কাপড়ের ব্যবসা করতো। আপনার বাবা বড় লোক ছিলেন? হ্যাঁ, বড় লোক ছিল। প্রথম বিয়ে ছিল ওনার? প্রথম বিয়ে না, আমার আম্মু ছিল 5 নম্বর বিয়ে। আমার আম্মু খুব সুন্দরী ছিল। আমার আম্মুকে দেখে সে মানে যে কোনো কৌশলে তাকে বিয়েটা করেছে। আচ্ছা। করার পর আমি তার গর্ভে থাকতে আমার বাবা আমার মাকে রেখে চলে যায়। চলে যাওয়ার পর ঢাকায় আসছিল। ঢাকায় এসে এখানে আরেকটা বিয়ে করছিল আপনার বাবা? আমার বাবা। পরে এই ঢাকার বউ ছেড়ে আবার সে দেশে যায়। দেশে যাওয়ার পরে আমি পৃথিবীতে আসি। তখন আপনার ছিল হলো মে মাসের 12 তারিখ বৃহস্পতিবার ভোর 5টার সময় আমি আমার নানির ঘরে জন্ম নিই। তো সেদিন থেকে আমার মানে সেদিন খুব ভূমিকম্প ছিল, তুফান ছিল। আমি যখন পৃথিবীতে আসি 7 নম্বরের বিদ্যুৎ সংকেত ছিল কক্সবাজারে। হ্যাঁ, আমাদের ঘরটা ছিল মাটির ঘর, দেওয়ালগুলো মাটি আর বাড়িগুলো হচ্ছে ছনে। আমাদের ঘরের চাল সব উড়িয়ে নিয়ে গেছে। এখন রক্তাক্ত অবস্থায় এখন আমাকে আমার মাকে বাঁচাতে হবে। মানে আপনি কেবল ভূমিষ্ঠ হয়েছেন এই অবস্থায়? চিন্তা করুন, অবস্থা পুরোটাই সিনেমাটিক। ওকে, ভূমিষ্ঠ হচ্ছে। এখন আমার মা খুব চিৎকার চিল্লাচিল্লি করতেছে যে আমার ছেলেটাকে মনে বাঁচাতে পারবো না। আমার নানিও পাগল হয়ে গেছে যে এত কষ্টের বিনিময়ে যখন আমি ছেলেটা জন্ম নিল, ছেলেটাকে হয়তো আমি বাঁচাতে পারবো না। ওখান থেকে আমার নানি যেভাবে হোক এলাকাবাসীরা মুরব্বীরা মিলে আমার মাকেও আমাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। আচ্ছা। তখন প্রায় 20 দিন পর মানে পরিবেশটা নিয়ন্ত্রণে আসছে, মানে সবাই যার যার মতো যার যার স্থানগুলো সে গুছিয়ে নিচ্ছে। তো অবস্থায় আমার ঘরে খুব অভাব। আমার নানি ব্যবসা বাণিজ্য তো যেতে পারে না, আমার নানা অন্ধ হয়ে গেছে। আচ্ছা। সে ঘরে পড়ে আছে। তো এখন আমার আম্মু বললো যে 40 দিনের আগে তো আমি কোনো কিছু করতে পারবো না, যেহেতু আলমের বাবাও নাই, সে তো একবারও দেখতে আসলো না, শুধু তার চাচা আসলো, কিছু খাবারের টাকা পয়সা দিল, আর তার দাদি কিছু চাল ডাল দিয়ে গেল। তো নানি বললো ঠিক আছে মা, তুমি এইভাবেই থাকো, দেখি আমার কি করা যায়। পরে একজন উকিল ছিল, ওনার নাম ছিল অ্যাডভোকেট সলামতুল্লাহ। তো ওই সলামতুল্লাহ উনি খবর পেয়ে দেখতে গেছিল মানে মানুষের কি অবস্থা। ওখানে দেখে আমার মাকে, কারণ আমার জন্মের আগে আমার মা তাদের বাসায় কাজ করতো। আচ্ছা। তো এটা শোনার পরে দেখার পরে উনি একটা জায়গা আমার মাকে কিনে দেন। কিনে দিয়ে তাকে টিনের একটা ঘর করে দেন। এই ঘরটা করার পরে এবং এই খবরটা আবার আমার বাবা পেয়ে যায়, অমুক নেতা এসে আলমের তোমার পোলার মাকে এই কইরা দিছে। আচ্ছা।
তখন আমার বাবাকে আমার দাদা ত্যায্য করে দেয় তার খারাপ আচরণের জন্য। সে জায়গায় আপনার বাবাকে আপনার দাদা ত্যায্য করে দেয়। তার মানে তো সেই সময় তার প্রপার্টি জিরো হয়ে যাওয়ার কথা। জিরো হয়ে গেছে। আমার আব্বু প্রায় মানে একদম অদম মদ খেত প্রচুর, আর ওই ঘুমের ট্যাবলেট গুলো যেগুলো নেশা করতো। হ্যাঁ, নেশা করতো প্রচন্ড, আর মেয়েদের দিকে একটু বেশি আগ্রহ ছিল, সেটা বুঝতেই পারছি। 5টা বিয়ে করেছে সে। 5টা না, টোটাল বোধ আর 11টা। OMG, যাই হোক, হ্যাঁ বলেন। আর আমার আব্বুকে এক নামে চিনে, সোনামিয়া বললেই এক নামে চিনে, কক্সবাজার বড় বাজারের সোনামিয়া। ওকে, বলুন। তারপরে আমার আব্বু খবরটা পেলো, পাওয়ার পরে আমার আম্মুর কাছে আসলো। আম্মুকে বললো যে দেখ, আমি জীবনে ভুল করছি, এখন আমি আমার পোলাকে দেখে, তো আমার তো সব পোলাপান হয়েছে কালো কালো, আমার এই পোলাটা হচ্ছে একটু সুন্দর, আমার ফর্সা তোর মতোই হয়েছে। এই পোলাটাকে দেখে আমি এখন সবকিছু ছেড়ে দিয়ে তোকে নিয়ে আমি আমার ছেলেটাকে আমি মানুষ করবো, কারণ আমার ছেলেটাকে আমি আমার জীবনের মতো হইতে দিব না, আমার অন্য অন্য ছেলেদের মতো হতে দিব না। তো আমার আম্মু একটু সরল মানুষ ছিল। এবং আমার আব্বুর কথায় পটে গিয়ে আবার মৌলবি তলবি আমার নানি কি মানে কি কি নিয়ম জানি আছে, মানে ডিফোর্স তো হয়ে গেছে, আবার তারা জুরানি মানে জয়েন করলো, এক ঘরের নিচে থাকলো। তারপর পরে এটা কি করলো, আমার আম্মুকে পটিয়ে বাটিয়ে ওই জায়গাটা আবার বিক্রি করালো। যে জায়গাটা দিয়েছিল, দান করছিল আমাকে দেখে, সেই জায়গাটা আমার মা আমার বাপের প্রেমে অন্ধ হইয়া এটাও বিক্রি করে দিল। ওকে, তখন আমার নানি রাগ হয়ে আমার মাকে ঘর থেকে বের করে দিল, তোর কুলারে নিয়ে তুই কই যাবি জায়গা, তোর জামাইরে নিয়ে তুই অন্য জায়গায় যাবি থাকা। তখন আমার মাকে নিয়ে আমার বাবা এটা বিক্রি করে একটা অন্য একটা এলাকায় যাইয়া, মানে এটাকে বলা হয়, আপনারা শুনছেন কিনা জানি না, কাটা পাহাড় বলা হয়। কাটা পাহাড়ের ওখানে কিছু 250 টাকা কিংবা 150 টাকা করে ঘর ভাড়া দেওয়া হয় আগের সময়। ওই 100, 150 কিংবা 50 টাকা এরকম ভাবে ঘর ভাড়া দিত। ওখানে যে আশ্রয় নিল সমুদ্রের মানে সৈকতের পাশাপাশি। ওকে, ওইখানে আমার মাকে লেখে আবার সে চলে গেল। এখন আবার আমার মা ওইখান থেকে রিটার্ন ব্যাক করলো, নানির কাছে আসলো, যাওয়ার কোনো উপায় তো নেই। ওই নেতার কাছেও যেতে পারে না, কারণ উনি তো খুব রাগী মানুষ, যেতে পারে না। আমি তখন কুলে, তো আমার মার অবস্থা দেখে আমার নানি আবারও মায়া লাগলো। ঠিক আছে, থাকার পরে আমার নানির এখানে থাকতেছে, আমার মা মানুষের বাড়িতে কাজ করতেছে। আস্তে আস্তে আমার বয়সটা বাড়তেছে। ঠিক আছে, আমি যখন 1 বছরের এক ব্যারিস্টারের বাসায় চাকরি নিল, ব্যারিস্টার, তো ওনার বাসায় চাকরি নিল। এখন উনি 1 মাস পরে বলে তুমি আর আইসো না। আচ্ছা, কেন আসবো না, মানে ওনার ওয়াইফ বলে, ব্যারিস্টার সাহেবের ওয়াইফ বলে, আচ্ছা তুমি আমার বাসায়, কারণ তোমার পোলা অনেক দুষ্ট, তুমি যদি তোমার পোলাকে রেখে আসতে পারো তাহলে আমার বাসায় কাজ পাবা। তো আমার মা বললো যে, আমার নানি বললো যে, আমার নানিও গেছিল, আমার নানি যেহেতু আমার ঘটনাটা বলছে আমার মনে নেই, তো আমার নানি বললো তোর জীবনের কষ্টের কথাগুলো তুই শুন, কিভাবে তোকে মানুষ করছি। তো পরে আমার নানি বললো যে তাহলে ছেলেটাকে নিয়ে যখন আসতে পারবো না, ছেলেটা তো মা ছাড়া কিছু বুঝে না, মানে এই 1 বছরের ছেলে তো পিছ ছাড়বে না। তখন আমি হাঁটি, তো বললো যে না পারলে তো নাই। এখন এখান থেকে চাকরিটা চলে গেল। চলে যাওয়ার পরে নানি বললো যে তুই আমার লগে চল, তাহলে আমার সাথে সাথে কাপড় বেচবি। ওই ছোট বয়সে আমি ছোট বয়সে আলমকেও সাথে নিয়ে চল। গেল কাপড় বেচলে এভাবে করতে করতে যখন আমার বয়স 3 বছর, তখন আমার নানির কাছে আমার মা আমাকে দিয়ে দেয়, মা আমি 2 চোখ যেদিকে যাই এদিকে যাবো গা, তোর নাতিরে তুই মানুষ করতে বললে মানুষ করে, সামনে নদীতে বাসে দিস। তো আমার নানি বললো যে পোলাটা কি জন্ম নিয়ে কি জীবনে ভুল করছে, যখন হয়েছে তখনই মেরে লাইতি, যখন আসছিল তখন তো পৃথিবীতে দুনিয়াতে অঘটন ঘটাই আসছে, যতক্ষণ নিয়ে ও জন্ম হয়েছে। ওকে, এটা তো ওর দোষ না, তোরা পাপ করবি, সেই পাপের কষ্ট ও বুক করবে এখনো। ঠিক আছে, আচ্ছা যা, আমার নাতিরে আমি দেখবো। এইভাবে আমার বয়স, আমার নানির কাছে আমি 1 বছর ছিলাম মা ছাড়াই। 4 বছর বয়স হলো। 4 বছর বয়সের পরে আবার আমার মা আমাকে নিয়ে যায়, নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, ঘুরে আমার আব্বুর পিছনে পিছনে পইরা আছে, আমার আব্বুকে ছাড়ে না। আমার আব্বু ওই যা মানুষের বাসায় কাজ করে পায় এগুলো দিয়ে আমার আব্বুকে মদ কিনা দেশে। এখন এই 1 বছর আবার আমার মা আমাকে রাখলো, তখন আমার বয়সটা দাঁড়াইলো 5 বছরে। তখন আমি আর একটু চালাক, আচ্ছা মানে দোকান দানে যেতে পারি, বাজার সাজার মোটামুটি কিনতে পারি, টাকা চিনি, 10 টাকা 5 টাকা 2 টাকা 20 টাকা এগুলা চিনি। তো আমার মা যে পাশের বাড়িতে, মানে ওইটাকে বলা হয় আপনার বাহাতছড়ায় সাইমন হোটেলের সাথে, হোটেল সাইমন হোটেলের সাথে এক টিচারের বাসায় আমার মা চাকরি করতো। আচ্ছা, তো ওখানে শুনছিল যে আমি, তার একটা ছেলে আছে 5 বছরের, তো তোর ছেলেটাকে একদিন আমাদের বাসায় নিয়ে আসিস। আচ্ছা, নিয়ে আসলে আমি দেখি কি করা যায়, যদি তোর ছেলেটাকে আমি লেখাপড়া শিখাইতে পারি, আমি একটা পূর্ণ কাজ করতে পারি কিনা দেখি। তো আনলো আমার মা, আমার নানির কাছ থেকে বুঝাইয়া সুঝাইয়া আনলো। আমার নানি দিতে চায় না, তুই আমার পোলাটা আমার নাতিটারে বেচে লাবি, না ওরা একজনের পাল্লক চাইতেছে, আমি তার কাছে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। গেলাম, আমার মা কথা বলতেছে। এখন তারা বললো যে ঠিক আছে, এখানে তো কক্সবাজার রাখা যাবে না, আমার একটা বোন আছে,
আমার বোনের কাছে চট্টগ্রামে পাঠিয়ে দেবো, চিটাগং বদ্দারহাট। ওকে। বদ্দারহাটে ওনার নাম হচ্ছে, উনি বদ্দারহাটের স্কুলের মানে টিচার, সালেহা ম্যাডাম বলে সবাই। তো ওনার স্বামী শাহাবুদ্দিন সাহেব মাছের আড়তের মানে আড়তের মালিক। জি। ওনার দুটা মেয়ে, একটা নাম সুজি, একটা নাম হচ্ছে নিশু। সুজি এবং নিশু। হ্যাঁ। আপনার মা দত্তক দিয়ে দিবে ওনাকে ওখানে? দত্তক দিয়ে দিবে না, তাহলে? কাজের জন্য দিয়ে দিবে। ওনারা লেখাপড়াও শিখাবে, ওনাদের হাতের কাজগুলো করতে হবে, আমার মাকে মাসে মাসে হেল্প করবে। হেল্প করবে মানে আপনার কাজের বিনিময়ে হেল্প? কাজের বিনিময়ে হেল্প করবে। ওকে। তো আপনার বয়স কত তখন? 5 বছর। 5 বছর বয়সে তখন আমি দোকানে যেতে পারি, হাঁটতে পারি। লেখাপড়া তো নাই? না, পড়ালেখা নাই। এখন আমি বলছি না, আমি যাবো না, আমার মাকে ছেড়ে যাবো না, আমি মাকে ছেড়ে যাবো না। আমি খুব কান্নাকাটি করতেছি। তারপর কান্না করতে করতে আমি ঘুমিয়ে পড়ছি। রাত্রেবেলায় আমাকে গাড়িতে তাদের কোলে উঠাইয়া দেয়। যখন ভোর হয় তখন আমি দেখি অন্য একটা জগৎ, কি আমার বাড়িতে এটা না, আমার এলাকা তো এটা না, আমি কোথায়? তখন আমার পাশে এক ভদ্রলোক বসা। আমি বললাম, মামা আপনি? কয়, তোকে আমি নতুন জায়গায় আনছি, বেড়াইতে আনছি। আমি গাড়িতে কেন? কই, গাড়িতে তো হাইটে আসা যায় না, এই জন্য গাড়িতে আসছে এই যে সামনে। আমি কক্সবাজার না, আমাকে বাড়িতে কক্সবাজার একটু দূরে আর কি, ঘুরতে যাস না? আচ্ছা, আমার খাবার টাবার দিয়ে আইসক্রিম দিয়ে চুপ করাই দিব। ওকে। চুপ করে একটা লিখশনে একটা বড় বাড়িতে উঠালো, মানে বিল্ডিং, ফ্ল্যাট বাড়ি। পরে দিয়ে গেল, দেখলাম এক ম্যাডাম আসলো, তার 2 মেয়ে আসলো এবং তার হাজবেন্ড আসলো। কোন নামে আলম কয়ে, দাঁড়াও, এখানে দাঁড়াও, কোনায় দাঁড়াও। একটা হরিণ ছিল তাদের বাসায়, মাটির হরিণ। ওই হরিণের পাশে দাঁড়াও। ও ছবি তুললো। ছবি তুললা? এগুলো সব আপনার মনে আছে? হ্যাঁ, এগুলো আমার মনে আছে। আচ্ছা। হরিণের পাশে ছবি তুললা। তাদের একটা কেয়ারটেকার ছিল, একটা মুরব্বী ছিল, নাম ছিল রফিক চাচা। ওনাকে আমার এখন মনে, উনি মারা গেছে হয়তো, আমি জানি না। রফিক চাচা বললো, এই ছেলেটার ছবি আর এই যে আমি সবকিছু লিখে দিলাম, এটা থানায় জমা দিয়ে আসো। আমি থানা, পুলিশ কাকে বলে সেটা এখনো বুঝি না। পুলিশ থানা কাকে বলে? আমি বললাম, থানা আবার কি? থানা জিনিসটা কি? এটা তো কখনো শুনিনি। পরে গেল, হ্যাঁ, ওখানে আমি থাকলাম। থানাতে যে ছবি তোলার পরে আমাকে খাবার দিল, পান্তা ভাত দিল, আর একটু বাসি তরকারি ছিল, বেগুনের তরকারি, শুটকি মাছ দিয়ে। কি ব্রেন দেখেন, মনে আছে সবকিছু। ওকে, বলেন তারপর। দিল, আমি খেলাম। খাওয়ার পর আমি ঘুম আসতেছে না, আমি ঘুমিয়ে গেলাম। ড্রয়িং রুমের ওই হরিংটার পাশে আমি ঘুমাইয়া পড়ি। রাত 8টার সময় আলিফ লাইলা চলতেছিল। তখন আলিফ লাইলাটা মানে বিটিভিতে আলিফ লাইলা চলে। আমি আলিফ লাইলার কণ্ঠ শুনি না, আমি উঠা পড়ছি। ওটা দেখি, সবাই দেখি কি আলিফ লাইলা দেখতেছে, আমি আলিফ লাইলা দেখতেছি। আমার বললো, ও তার মেয়ে নিশু, কয় তুমি কি স্কুলে গেছিলা কখনো? আমি কই, না, আমি স্কুলে যাই নাই। সরাসরি পারো? আমি কই, না, আমি এগুলো পারি না। তুমি শিখবা? আমি কই, হ্যাঁ শিখবো। নিশু তার মেয়ে? নিশু। আপনার চেয়ে বয়সে বড় ছিল? বয়সে বড় চলতে বলে, সে প্রাপ্তবয়স্ক ছিল। আচ্ছা। যেমন 15-16তে করছে। তো সে আবার প্রেম করতো। আচ্ছা। এটারও রাজ সাক্ষী ছিলাম আমি। ওকে, যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ আগে। তারপরে উঠলাম, দেখার পর জিগাইলো, আচ্ছা ঠিক আছে, তোমাকে কালকে থেকে পড়াবো আমি। আমি খুব খুশি হলাম, পড়ালেখা মনে হয় অনেক ভালো। তারপর আবার দেখি কি তাদের সাথে বাচ্চারা, কতগুলো বাচ্চা পাশের রুমে বাচ্চারা এসে পড়তেছে। তো ওরা পড়া রেখে আলিফ লাইলা দেখতেছে। আলিফ লাইলা শেষ হলে আবার নতুন করে পড়বে। কালকে তোকে বই কিনে দিব, হ্যাঁ, ওদের মতো পড়তে পারবি? আমি হ্যাঁ পারবো। আচ্ছা, সকালটা হলো, তখন সূর্য উঠলো আর কি। আমাকে, এই ওঠ, দোকানে যা, ওই নিচে আমাদের বিল্ডিং এর নিচে একটা দোকান আছে না? আমাকে, জি, ওইখান থেকে পাউরুটি আনবি, হ্যাঁ, ডিম আনবি আর দুধ আনবি। ওকে। আনলাম। আনার পরে ওইগুলো বুয়া আসছে, বুয়াকে বললো এগুলো গরম করে আমার মেয়েদেরকে দাও। আমাকে বললো বাথরুমে যে কিছু কাপড় আছে এগুলো ধুয়ে নেয়। আমার মনটা খারাপ হয়ে গেল, কাপড় ধুবো কেন? আমি তো কাপড় ধুতে আসিনি। আমাকে আপনি বললেন যে রাত্রে আমাকে সকালে পড়ালেখা শিখাবেন, এখন আমি তো জীবনে কাপড় ধুতে জানি না। তো ধুইতে না জানলে আমি শিখিয়ে দিচ্ছি। তো বেয়াদব ছেলে, মুখে মুখে কথা বলিস তুই, মানে চট্টগ্রামের ভাষায় বলে, মুখে মুখে হতাহস। আয়, স্কেল আছে না, যে স্কেল যে খাতায় দাগ দিয়ে, যে স্কেল ছোট কাঠের আর কি, ওগুলো দিয়ে একটা বাড়ি মারবো। মুখে মুখে কেন কথা বলিস? বাড়িটা মারার পর এখন আমি মায়েরকে খুব ভয় পাইতাম। তো এখন মায়ের ভয়ে আমি কাপড় চোপড় ধোয়া শুরু করে দিয়েছি। এই কাপড় চোপড় ধোয়ায়, ঘর মোছায়, দোকানে পাঠায়, এই করে সে করে। তার মেয়েটা আবার আমাকে একটু আদর করতো। মা না থাকলে আবার তার স্বামীটা খুব ভালো মানুষ ছিল। তুমি বাচ্চাদের গায়ে হাত তুলো কেন? ও গরিবের ছেলেদিকে, ও মানুষ না, তুমি ওকে বোঝাও, ভালোবাসা দিয়ে কাজ করাও। তুমি বেশি কথা বলো না। ছেলেদেরকে, এসব বাচ্চাদেরকে কি শাসন করতে হয় সেটা আমার জানা আছে। কে বলবো এটা? এটা হচ্ছে তার ওয়াইফ, যে আপনাকে এখানে নিয়ে এসছে, সেই ভদ্রলোকের স্ত্রী। হ্যাঁ, স্ত্রী, মানে আমাকে শাসন করে। আর ওনার স্বামী এটার জন্য প্রতিবাদ করে। মানে উনি বলে যে এইভাবে বলো না বাচ্চাদেরকে। ও এখনো বাচ্চা। কয় না, তুমি বেশি বুঝো না, তুমি তোমার কাজে যাও। আলম এদিকে আসলাম, আবার যা গিয়া কর,
ওই রান্নাঘরের বেছিনে ওই গিয়ে আছে হাড়ি পাথর গুলো মেজে ফেল। ওকে। আচ্ছা মাজলাম গেল। আবার তার মেয়ে নিশু যখন সবাই চলে যেত বারান্দায় দাঁড়িয়ে তার পাশের বিল্ডিং এ একটা ছেলের সাথে প্রেম করতো। ওটা আমি ঘর ঝাড়ু দিতে গিয়ে মানে ফুলের টবে পানি দিতে গিয়ে, তাদের বারান্দাতে ফুলের টব ছিল, ফুলের টবে পানি দিতে গিয়ে দেখলাম যে তার মেয়ে একটা ছেলের সাথে কথা বলে, নিশু যে। নিশু বললো যে দেখো আলম, আমি যে ছেলেটার সাথে কথা বলছি আমার আম্মুকে আব্বুকে বলো না কিন্তু, তাহলে তোমাকে অনেক খাবার দিব। আমার খাবারও লোক ছিল প্রচুর, আমাকে যদি আমার খাবার না দাও তাহলে আমি কইয়া দিব। না না তোরে খাবার দিব। এখন মা চলে গেলে আমাকে মজার মজার খাবার দিত, দোকান থেকে চকলেট কিনে দিত, চিপস কিনে দিত। তো একদিন ধরেন যে মানে আমাকে ভাত রান্না করতে দিচ্ছিল, আমি ভাতটা পুড়ে ফেলছি। ওকে। পুড়ে ফেলে যে এটার জন্য আমাকে প্রচুর মারছিল। মারার পরে আমি প্রায় জ্বর, আমার অসুস্থ, মানে আমার এখানে একটা ফাটা দাগ আছে। ওকে। এই যে এই পাশে জি কপালে ফাটা দাগটা হচ্ছে, আমাকে এরকম ধাক্কা দিয়েছিল, আমি ওয়ালের কোণে যাইয়া ভারী খাওয়ার সাথে সাথে আমার ব্লাড বের হচ্ছে। তো ওটা দেখে তার মেয়েরা অবাক হয়ে গেছে। ওকে। তাড়াতাড়ি তাদের বাসায় মেডিসিন ছিল, ওগুলা দিয়ে চিকিৎসা করার পরে তারপরের দিন তার স্বামী আসছে, জি, ব্যবসা থেকে তার স্বামী আসছে। ওর মাথা ফাটাইছে কে? নিশ্চয়ই তুমি। মানে ওনার স্ত্রীকে বলতেছে? ওকে। তুমি তো মানুষ না। তারপরে বললো আমি কন্টিনিউয়াসলি শুধু টর্চারই করতো? টর্চারই করতো, খুব রাগী ছিল না। বাচ্চা মানে উনি বাচ্চাদেরকে পড়ায়। এটা সত্য, এবং এটা আমি বিলিভ করি কোনো কোনো মহিলার দ্বারা এটা হওয়া সম্ভব। ঠিক মহিলা বলবো না, আমি মানুষই বলবো, বিকজ ছেলেরাও করেন মেয়েরাও করেন। আমার পাশের বাসায় একজন আছে, আমি নিয়মিত দেখি, যখনই মানে ঘুম থেকে ওঠার পর আমি সারাদিন দেখি উনি বাচ্চাদেরকে বকছেন, কাজের মেয়েকে বকছেন। আমি জীবনে কোনোদিন দেখিনি যে উনি বাসাটা কিছুক্ষণের জন্য চুপ থাকে। অলওয়েজ টর্চারিং। এন্ড এটা অনেক বেশি পরিমাণে হয়ে গেলে আসলে টলারেট করা খুব ডিফিকাল্ট, পাশের বাসা থেকেও সহ্য করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বলুন। প্রায় আমার বয়স 6 বছরে দাঁড়ালো, তখন ওনার স্বামী বললো আমি এই ছেলেকে এখানে আর রাখবো না, আমি যেখান থেকে আনছি তা সেখানে তাকে দিয়ে আসবো। জি। তুই কি চলে যাবি? উনি আমাকে চোখ গরম দেয়, ওনার ওয়াইফে আমাকে চোখ গরম দেয়। আমি বয়ের ঠেলা কিছু বলি না, হাও বলি না, নাও বলি না। পরে আরো 4 মাস ওখানে আমার এইভাবে কষ্টে দিন কেটে গেল। তার মেয়ে কি করে এটাকে আমার গোপন রাখতে হয় খাবারের লোপে। এভাবে 4টা মাস আমার পার হয়ে গেল। 4 মাস পরে আবার যে মহিলা আমাকে টর্চার করতো, যার বাসায় আমি এতদিন ছিলাম, সে আবার তার ভাইয়ের বাসায় আমাকে দিয়ে দিল। ওকে। তখন আমি আরো একটু চালু হলাম, বদরহাট বাজারে যেতে পারি, বাজার করে আনতে পারি। তো এই জন্য আমাকে আবার কি করলো, তার ভাইয়ের বাসায় মানে দিয়ে আসলো। তার ভাইয়ের নাম ছিল সুমন, সে একটা অফিসে একটা জব করতো। সুমন তার বোনের মতোই হারামি ছিল, তার বোন তো একটু কম মারতো, সে আরো বেশি মারতো। একদিন আমাকে দোকানে পাঠাইছে, আলম যাইয়া নাস্তা নিয়ে সবার জন্য। একটা কাগজে লিখে দিছে, ওইটা দোকানদারকে যে দিবি, দোকানদার ক্যাশে যে থাকে তাকে দিবি আর টাকাটা দিবি। এখন সকাল, তখন মানে সূর্য উঠে গেছে, মানে অনেক আলো। তখন আমি গড়ির টাইম চিনি না, বুঝিও না। দেখি তার পাশে একটা মাঠ ছিল, বাচ্চারা ক্রিকেট খেলতেছে। আমি ওই ক্রিকেট খেলা দেখে আমি ওখানে দাঁড়ায় গেছি, আর আমার যে নাস্তা আনতে হবে সেটা আমার মনে নেই। এখন খেলা দেখতে দেখতে মানে প্রায় 1 থেকে 2 ঘন্টা হয়ে গেছে, এরকম হবে। তারপর আমি কই না, নাস্তা না আনতে গেল। হ্যাঁ, পরে দোকানে গেলাম, দেখি দোকানে নাস্তা নাই, সিঙ্গারা সমোসা। এটা বিপদ, মহাবিপদ যাকে বলে। হ্যাঁ। পরে সে আবার দোকানে এসে দাঁড়ায় দিয়েছে, সে আমাকে ওখানে অনেক মারধর করলো ওই দোকানের মধ্যেই। হ্যাঁ, বাচ্চা বাচ্চা তোর নাস্তা আনতে পাঠাইছি, তুই কই গেছিলি? তারপরে ওখানে মারধর করে বাসায় নিয়ে গেল। আমাকে কাজের মেয়েকে বললো ওকে সারাদিন খাবার দিবি। এবার একদিন শাহাবুদ্দিন সাহেব, মানে ওই যে ম্যাডামের হাজবেন্ড, মানে দেখতে আসছে আমি কেমন আছি, তার মেয়ে নিশু সহ, সে সহ আসছে দেখতে। এবং দেখে আমার হাতে দাগ, মানে মায়ের দাগ, শরীরে জ্বর। ওই সুমন, এটা কি করলা তুমি? কই না, পড়ে গেছে, আমরা কিছু করিনি। কই আমার ওয়াইফের যন্ত্রণা আমি তোমার কাছে পাঠাইছি। এখন দিকে আমার ওয়াইফের থেকেও বেশি খারাপ করে আলেছো তুমি ছেলেটাকে। কই তুমি জানো এটাকে আমার জবাবদিহি করতে হবে, এই বাচ্চার যদি কিছু হয়। তখন আমার বয়স 6 বছর পূর্ণ হয়েছে। ওই লোকটা ব্যারিস্টার ছিল যে বারবার বাধা দিচ্ছিল? না না না, উনি হচ্ছেন মাছের মানে আড়তদার। ওকে। সাহেব। তারপরে বললো ঠিক আছে, আমি ওকে যার কাছ থেকে আনছি সে এখন আমার নামে মামলা করবে, তার ছেলে তাকে পৌঁছে দিয়ে আসতে হবে। এটা কিন্তু মিথ্যা কথা, মানে যে কোনো ভাবেই হোক আপনাকে ওখান থেকে নিয়ে আসবে। আমাকে ফোন দিছে, টেলিফোন করছিল, ওকে পৌঁছে দিয়ে আসতে হবে কক্সবাজারে। ওই ঠিক আছে নিয়ে যান, এরকম পোলাপাইন লাগতো না আমার। আচ্ছা, ওখান থেকে নিয়ে আমাকে গাড়িতে নিয়ে, তখন আমার বয়স 6.5 বছর বয়সে দাঁড়াইছি। তো আমি আমার বাড়িঘর সব মনে আছে আমার। প্রায় 1.5 বছর পরে আমি আবার চলে গেছি আমার মার কাছে। আমার মা আমার নানির বাড়িতে আছে, কিন্তু আরেকটা বিয়ে করছে। ওকে। ওই যে বিয়েটা করছে ওনার নাম ছিল হলো বাদশা। তো আমি আমার মার জন্য, ওই আমার মা কি খেত সেটাও আমার মনে আছে। আমার মা পান খেত আর চা খেত প্রচুর।
আমি আর চিনি আর চা পাতা নিছি আমার মায়ের জন্য। আমাকে 100 টাকা দিছিল ওই সাহেবে, ওইটা নিয়ে তুই এবার বাড়ি চলে যা। আমি 20 টাকা চা পাতি আর চিনি নিলাম, আর একটা বিস্কিটের প্যাকেট নিলাম, নিয়ে আমার মার কাছে গেলাম। আমার মা দেখা কয় তুই কবে এলি? আমি কি আমার অনেক মাইদর করছো মা, দেখো দাগ শরীরে। কয় গরিবের এটা সহ্য করতে হয়। মা বললো এটা? গরিবের ঘরে জন্ম নিছো সেটা সহ্য করতে হয়। তারপরে মা এই ধরনের কথা বললো? তারপরে মাকে বললাম দেখো মা আমার উপর কিভাবে ওরা মারধর করে। ওই গরিবের ঘরে জন্ম নিলে এটা এরকম হয়। আমি তো এরকম হয় মানি, তো তুই যে এখন চলে আসছিস আমার তো ওরা ভালোই সাহায্য করতো, এখন তোরা খাওয়াইবো কেনা? ঘরে তো তোর বাপ, তো এটা তো তোর নতুন আব্বা, সে তো তোরে মাইনা নিব না। আমি তো নতুন আব্বা মানে আপনি জানেন না? নতুন না, আব্বা? আমি জানি না। আচ্ছা, ঠিক আছে। তাহলে নতুন আব্বা আসলো কোথায়? তোর দাদির যে জিজ্ঞেস, তোর দাদি আমার বিয়ে করাইছে, মানে আমার আপন দাদি আমার মাকে আবার বিয়ে করাইছে। মা আমি আজকে যাবো, আমি তোমার লাগে তো চা পাতা আনছি, এটা আনছি। তো আমার নানি এসে পড়ছে হঠাৎ। আমার নানি এসে জোরে একটা চিৎকার মারে আমার বুকে জড়াই ধরছে। অনেকদিন পরে দেখছি যে আমার বুকের মানি খাইছে। তোর ঘরে থাকবো না, আমার ঘরে থাকবো, তোরা বাইর হয়ে যা। আমার নাতি যেমন, কে বলতেছে? এটা আমার নানি বলতেছে। ওই কোথায় থাকবে মানি? ও আমার ঘরে থাকবে, তোরা হয়তো আমার ঘরে আশ্রয় আসছস। আমার নাতি যদি বাইর হইতে হয় তাহলে তোরাও বাইর হবি, এটা বলতেছে। এটা আমার নানি বলতেছে। আচ্ছা ঠিক আছে। তো ওই যে আমার যে নতুন আব্বা যে সেগুলো কে আইছে? কই আমার পোলা আইছে। পোলা আইছে তাতে সমস্যা কি? আসতো কো। আচ্ছা আসতে দেখি সে কি জানি খাচ্ছে, সামনে একটা মোমবাতি। বিয়ে করেও আপনাদের ওখানেই আছে সে? হ্যাঁ, ঘর জামাই হিসেবে। বাবা, সৎ বাবা। হ্যাঁ, দেখি আমি ভিতরে যাই, দেখি সামনে একটা মোমবাতি জ্বালানো, একটা সিগারেটের কাগজকে মানে চিকন করে, হ্যাঁ, আর চিকন চিকন করে কাগজ কাটছে, মানে সিগারেটের কাগজগুলো চিকন চিকন করে কাটছে। এটা হচ্ছে জ্বলায় আর একটা পাইপ দিয়ে কি জানি খায়। তখন আমি ওটা চিনি, নিঃসন্দেহে আমরা বুঝতে পেরেছি এটা ড্রাগ জাতীয় কিছুই হবে। আপনি চেনেন না তখন? না আমি চিনি না। আমি তো মা এটা কি খা? ওনার গ্যাস্ট্রিক তো ওই জন্য ডাক্তারে ওষুধ দিচ্ছে। ওষুধ কি পুইরা খাইতে হয়? এত কথা কচ্ছে। অনেক ওষুধ অনেক রকম করে খাইতে হয়। আমার নানি বলছে নানু তুমি ওইটা নিয়ে বিয়া করে না, তুমি আহো আমার পাখের ঘরে আহো। পাখের ঘরে গেছি, নানু আমার মানে আমাদের একটা প্রিয় খাবার আছে যেটা হচ্ছে আটা চাল বলা হয়, কক্সবাজারে একমাত্র পাওয়া যায়। ওই হিনি ভাত বলা হয়, মানে ভাতের মধ্যে ওটা হলো হিন্দুদের বলা হলো আশ্বিনের একটা কাতিতে খায়, আর আমাদেরটা হচ্ছে একটু অন্য টাইপের টক জাতীয় দই দিয়ে বানানো হয়। আমি কই নানু এটা তো আমার প্রিয় খাবার। কই খা খা। তো আমার মা ডাকছে, আমার নানু কোথায় জানি গেছে। দেখ তুই যে এখন আইসো তখন থেকে তখন টাকা পয়সা দেওয়া বন্ধ হয়ে গেছে, এখন তোর পালবো কে খাওয়াইবো কে? তোর নানির তো কামাই নাই, তোর এই বাপে যা কয় তুই তাই শুনবি। আমি তো আচ্ছা ঠিক আছে শুনবো, সমস্যা কি? আমি তো কাজ করেই অভ্যাস হয়ে গেছে, এখন আমার কাজ করতে গায়ে লাগে না। আচ্ছা পরে গেলাম, কথাবার্তা বললো যে তুই তাহলে ঘরে বাজার সাজার করবি, এটা সেটা করবি, তোর মা যা কয় তা শুনবি, বাজারে ধারে যাবি, আর সাগরকে দেখে রাখবি। সাগর হচ্ছে কি মানে ওই আমার মার ঘরে আরেকটা ছেলে হয়েছে। ওই অবস্থায় মানে একদম ছোট তখন? হ্যাঁ ছোট, দোলনাতে। আচ্ছা দোলনাতে ওরে দেখে রাখবি, আর আমার সাথে বাজারে যাবি। আচ্ছা ঠিক আছে, বাজারে গেলাম। এভাবে মানে আমার 7 বছর বয়স হয়ে গেল, 5টা মাস এভাবে বাজার সাজার ইত্যাদি এগুলো করতে করতে দিন কেটে গেল। ওই যে সাগরকে দেখাশোনা করতে করতে আমার দিন গেল। ওইখানেও আমি চাকরের মতো, আমি মানুষের বাড়িতে যেরকম চাকরের মতো কাজ করছি, আমার মায়ের বাসায় আমি ঠিক চাকরের মতো। কিন্তু আমার নানি তখন দুর্বল হয়ে গেছে, কোনো প্রতিবাদ করতে পারে না। নানি বলবি কি আছে তোর কপালে, দুঃখই যখন আছে তুই দুঃখই মুখ কর, তোর তা যাওয়ার কোন জায়গা নেই। তো একদিন ঘরে খুব অভাব, আমার শত অভাব কোনো কামাই নেই। আমার মাকে একদিন জিজ্ঞেস করলাম, মা তুমি প্রতিদিন কি নিয়ে ঝগড়া করো? কি মানুষের থেকে টাকা পয়সা আনতে পারো না? কি হয়েছে? কি বলে ঝামেলা হয়, গন্ডগোল হয়? কি এটা কি? শুন তোর এইভাবে পকেট মারে। এটা আপনাকে বলছে? হ্যাঁ পকেট মারে। পকেট মারাটা কি? এটা আবার কি জিনিস? শোন মানুষের পকেট থেকে টাকা চুরি করে আনে। তখন আমি একটু অবাক হয়ে গেছি, পকেট মেরে টাকা চুরি করে আনে, মানুষ মারধর করে, এটা নিয়ে তোমরা ঝগড়াঝাড়ি করো? বেশি কথা কইস না, তোর বাসায় যা কই তা শুনবি। তখন আমি নীরব, মা যা বলে তখন ওইটাও মাইনা নিছি। একদিন এই মানে সে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গণদুলে খেয়ে বাসায় পড়ে আছে, মানে সে অসুস্থ। তবে আমাকে বলতেছে, তখন আমার বয়স 7 বছর, 7 বছর পার হয়ে গেল। তখন আমার বলতেছে, মানে আমার মা আমার কয় তুই যদি কাজ কাম করে যদি টাকা আনতে না পারো ঘরে ঢুকবি না। এটা আপনার মা আপনাকে বলছে? আমার মা আমাকে বলতেছে। হয় তোর নানির কামাই করে আনতে হবে, নাহলে তোর কামাই করে আনতে হবে, মানে এভাবে তার বসায় বসে আর খাওয়াইতে পারবো না। এখন আমি খুব মানে অসহায় অবস্থা হয়ে গেছি। আর আমাদের আশেপাশে সবাই মানে গরিব, কে কার খবর নেই, কার চুলায় আগুন জ্বললো, কার চুলায় চললো না, কেউ কার খবর নেই না, খুবই গরিব অবস্থা। তো
তো এখন আশেপাশে মানুষকে কয় এত বড় ফুল হয়েছে, গরিবের ঘরে জন্মেছে, যা কাম কর, কাম খুঁজলে কি কামের অভাব আছে? সবাই বলে। এখন আমি আর দিশা মিশা না পাইয়া হাঁটা ধরছি বাসা থেকে বের হয়ে, যেদিকে চোখ যায়। দেখে আমাদের এখানে একটা বড় পীর গোসে পাকের একটা মসজিদ আছে, গাউসে পাক বড় পীরের, ওনার নামের উপর মসজিদটা, এতিমখানা মসজিদ আর চক্ষু হাসপাতাল ওনার নামে। আচ্ছা। তো ওইখানে কাজ চলতেছে কনস্ট্রাকশনের, মানে ইট ভাঙার কাজ চলতেছে। তো ওখানে কিছু লোক সিরিয়ালে দাঁড়ায় রয়েছে। তো এখানে আসলাম, দাঁড়াইলাম, এক চাচারে যে গেলাম, চাচা এখানে এত লোক কেন? ওই কাজের লোক নিবো। তখন আমি একটু খুশি হইলাম, তাহলে মনে একটা কাজ পাইছি। আমিও দাঁড়াইছি তাদের সাথে লাইনে, আমিও কাজ করবো। তো যেতে যেতে এবার আমাকে বললো, তো তুমি এত ছোট বাচ্চা, তুমি কি কাজ করবা? আমি কেন, আমার কাজ করার অভ্যাস আছে, আপনি যে কাজে দেবেন। ইট ভাঙতে পারবা? ওকে হ্যাঁ পারবো। তো ঠিক আছে, তুমি এই থেকে ইট ভাঙবা, তোমার ইট ভাঙার উপরে তোমাকে টাকা দেওয়া হবে। এটা বললো? তুমি যতগুলো ইট ভাঙতে পারবা, এটা আমরা হিসাব করে, ফুট হিসাব করে তারপর তোমাকে টাকা দিব। মানে ফুট হিসাবে টাকা দেওয়া হয়। মানে ইট ভেঙে কত ইঞ্চি করতে পেরেছো উপরের দিকে সেটা মাপবে? হ্যাঁ, সেটা মাপবে। আচ্ছা। মাপার পরে আমাকে টাকা দিবে। আমি ইট ভাঙা শুরু করে দিছি। তখন মনে হয়, তখন একটু একটু ভোরের টাইমটা আমি মানুষের কাছে মানে জানতে পারি যে এখন কয়টা বাজে, এখন 10টা বাজে। ঠিক আছে, 10টা থেকে আমি বিকাল 5টা পর্যন্ত ইট ভাঙি। ইট ভেঙে আমি 40 টাকা মতো পাই। যখন 40 টাকা কিন্তু অনেক কিছু ছিল। আমার যখন 7 বছর বয়স ছিল, তখন চালের দাম খুবই সস্তা। আমার মনে আছে আমি 60 টাকা পর্যন্ত চাল কিনছি। পরে মার কাছে নিয়ে দিলাম, মা খুব খুশি হইলো। এইভাবে তুই কাজ কর কদিন। প্রায় 10 দিন আমি ইট ভাঙলাম। আমার মাকে আমি প্রতিদিন 40 টাকা, 30 টাকা, 35 টাকা এইভাবে দিই। 5-10 টাকা আমি রেখা দিই, আমি কিছু খাওয়ার জন্য। ঠিক আছে, ওটার জন্য আমার মা কিছু বলতো না। তো দিতাম, দেওয়ার পরে এখন ইট ভাঙা বন্ধ হয়ে গেছে। ইট ভাঙার কাজ বন্ধ। ইট ভাঙার কাজ মানে শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। তো এখন কি করব? এখন আরেকটা ইট ভাঙতে ভাঙতে আরেকটা ছেলের সাথে আমার পরিচয় হয়। আমি কই, এখন তো কাজ বন্ধ হয়ে গেছে, তাতে কি হয়েছে? আইসক্রিম বিক্রি করবো। ছেলেটা বলতেছে আইসক্রিম বিক্রি করবে। হ্যাঁ, আচ্ছা। আইসক্রিম কিভাবে বিক্রি করতে হয়? কই, আমাদের একটা আইসক্রিমের কারখানা আছে, ওখানে গেলে ওখানে বাক্সও দিবে, তোকে আইসক্রিমও দিবে। হ্যাঁ, তুই সারাদিন বিক্রি করে সন্ধ্যার সময় বুঝাই দিবি। আচ্ছা। পার পিস 8 আনা করে। আচ্ছা। তুই 1 টাকা করে বিক্রি করবি, মালিককে বুঝে দিবি 8 আনা করে। এটা বলে? তা আমি বিভিন্ন স্কুলের সামনে গিয়া, সিনেমা হলের সামনে গিয়া আইসক্রিম গুলো ওইখান থেকে মানুষ তারাইয়া দেয়। মানে অন্য অন্য হকাররা আছে, তারা আমাকে বিক্রি করতে দেয় না। তা আমি মহল্লায় মহল্লায় ঢুকে বিক্রি করতাম। সারাদিনে আমি 150-200 আইসক্রিম বিক্রি করতাম। আইসক্রিম কিনে কিনে নিয়ে গিয়ে আপনি বিক্রি করতেন? না, তারা তখন মালিক টাকা নিত না, মানে বিক্রি করে সেটা রিটার্ন দিতেন। হ্যাঁ, সেটা রিটার্ন দিতাম, মানে পার পিস হিসাব করে রিটার্ন দিতাম। 1 টাকা বিক্রি করলে 8 আনা মালিককে দিতে। তো সারাদিনে 100-200 আইসক্রিম আমার বিক্রি হয়। আমি মালিককে যে ওনারটা ওনাকে বুঝে দিই, আমারটা আমি এনে আমার মার কাছে সব টাকা দিয়ে দিই। 5-10 টাকা নিচে রেখে আমার মার কাছে দিয়ে দিই। এইভাবে আইসক্রিম বেচতে বেচতে ধরেন 1 মাস আইসক্রিমের, মানে আইসক্রিম বিক্রি করার সময় ছিল। তারপরে শীত ঢুকলো, শীতের সময় তো আইসক্রিম চলে না। তখন আইসক্রিমের কারখানা করলে যে আজকের পর থেকে আইসক্রিম বানানো বন্ধ, যেহেতু সামনে শীতের সিজন, মানে আইসক্রিম আমরা আর বানাচ্ছি না। শীতের পরে এটাও বন্ধ হয়ে গেল। তখন আমার ওই সদ্য একটু সুস্থ হলো, সে আবার তার ধান্দায় চলে গেল। আমার মাও কইলো যে তুই কয়দিন ধরে বাসায় বসা, ভুইয়া ভুইয়া খাইতেছস, তোর কি কাজ নাই? আমি না, সব কাজ বন্ধ হয়ে গেছে, আমার কয়দিন সময় দিতে হবে। আচ্ছা, সময় টময় দেওয়া যাবে না, একটা ভালো কাজের অফার আসছে, তোরে পেট ভরে খাওয়ানো দিব, কাপড় চোপড়ে দিব, আমিও চলতে পারবো। তখন আমার 7 বছর 5 মাস মতো হয়েছে। এইভাবে আমার, মানে আমার মার ঘরে এইভাবে আমার 5টা মাস এইভাবে আমাকে কষ্ট করতে হয়েছে। তো মহিষখালী বলে, আপনারা নাম শুনছেন কিনা জানি না, মহিষখালীর মহিষখালীতে এক ফ্যামিলি আছে, মোবারকের মা বললে এক নামে চিনে সবাই। মোবারকের মা? হ্যাঁ, মোবারকের মা, ওটাও আরেক জল্লাদ। যাই হোক, সে গল্প হয়তো আপনার কাছ থেকে বের হয়ে শুনবো। ওখানে আমাকে আমার মা মহিষখালী যেয়ে ওনার বাসায় দিয়ে আসলো। প্রথম অবস্থা দেখি খুব যত্ন করতেছে, আমার মা কেউ যত্ন করতেছে, আমাকেও যত্ন করতেছে, যে কি চাঁদের মতো ছেলে, এত সুন্দর ছেলে আমাদেরকে আল্লাহ দিল না, তোমারে দিল, কি সুন্দর ছেলে, দেখলে মায়া লাগে। এই ছেলের তুমি পড়ালেখা শিখাও না? হ্যাঁ, এই পড়ালেখা একদিন তোমাদেরকে দেখো, এই পড়ালেখা যে শিখাচ্ছ না পোলাপাইনদেরকে, তোমার পোলাপাইন মূর্খ হয়ে গেলে কোনো দাম থাকবে না, এগুলো বলে। হ্যাঁ, এগুলো বলতেছে। ঠিক আছে, তখন আমার একটু মায়া লেগে গেল। মহিলা তো অনেক ভালো মায়া লেগে গেল। তখন আমি, আমার মা কই থাকবি? আমি আমি থাকুন। আমি হাসি মুখে ওইখানে থেকে গেছি। আমার মাকে 400 না 500 টাকা আমার সামনে গয়না দিছে, আর কিছু পুরনো কাপড় চোপড় দিছে, তারপর চাউল, মানে ওরা তো চাষ করতো, চাউল ধান এগুলা দিয়ে দিছে বস্তা ভরে, তারপর নারকেল এগুলা দিয়ে দিছে, তারপর মুরগির বাচ্চা দিছে কতগুলো। আমার মা এগুলা নিয়ে চলে গেল। এবার তারপরের দিন আমারে পাঠাইলো, এই আলম, হ্যাঁ ওই তুমি গরুর গোয়াল ঘরে আসো তো, মানে গরু, ওদের গরু পালতো, ছাগল গরু এগুলো বলতো, এগুলো নিয়ে মাঠে যাও।
আমি তো মাঠে যাবো, দেখি মাঠের মধ্যে গেলাম। তা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করতাম, মানে কাদা মাদা, মানে অপরিষ্কার জায়গাগুলো আমি কম পছন্দ। আমার পরিষ্কার জায়গাটা খুব পছন্দ করতাম। আমি ওখানে তো অনেক কাদা মাদা, কই ফইন্নির ফুলা কাদা মাদা এসো, তোর মারে এত কিছু দিছি, এই কাদা মাদাটা আমার গরু দেখাশোনা করার জন্য তোর মারে এগুলা দিয়ে রাখছি। এরকম ভাবে বলে আপনাকে? হ্যাঁ। পরে এগুলা যখন আমি একটু তেরামি করে আমার আবার মানে সে প্রচন্ড মারধর করে। তারপর আমি শুয়ে গেছি, আমি মাইনা নিছি, আমি আমার কপালে মনে এটাই আছে। জি। আমি তখন একটু বুঝি, আল্লাহ রসুলকে চিনি, আমি আমার কপালে মনে এই আছে। যাই হোক, গরু তোর চড়াই, খাবার খাবার দিই, ছাগলদেরকে খাবার দিই, মুরগিকে খাবার দিই। তারপর তাদের আবার চিংড়ি মাছের প্রজেক্ট আছে, লবণের চাষ হয়, চিংড়ি মাছের চাষ হয়। ওই কামলাদের জন্য আমি খাবারও নিয়ে যাই, মানে নির্জন রাস্তা দিয়ে। তখন কিন্তু গ্রাম অঞ্চল খুব ভয়ঙ্কর এলাকা ছিল, মহেশখালী কিন্তু এখনো খতরনাক এলাকা, ভয়ঙ্কর এলাকা। ওই জঙ্গল দিয়ে আমি যাই ওই কামলাদের খাবার দিয়ে আসি। তো একদিন খাবার নিতে গিয়ে আমার খাবারগুলো পড়ে গেছে, পড়ে যাওয়ার সাথে সাথে আমি ভাসায় আসছি, যে খাবার তো পড়ে গেছে, আমি স্লিপ খেয়ে পড়ে গেছি, মানে কাদা জায়গা তো, পিছলা জায়গা, একটা পিছলা জায়গায় আমি পড়ে গেছি, ভাত গুলো নষ্ট হয়ে গেছে। ওটা বলার সাথে সাথে ওই যে পিতলের কপি গুলো আছে না, কেরাসিন তেল দিয়ে যে জ্বালে সুতলি দিয়ে, পিতলের কিছু, মানে আমরা চেরাক বলি, পিতলের চেরাক বলি, ওই চেরাক তো ধারানো থাকে, কারা মানে কাঁচা গুলো থাকে না, এরকম গিয়া থাকে, বিট থাকে, ওটা দিয়ে একটা ভারী মারলাম এই কানের মধ্যে, এখনো দাগটা আছে সেলাই করা। জি, দেখতে পাচ্ছি আমরা। এই এটা দিয়ে একটা ভারী মারে, ওইটা ফাইটা রক্ত বের হয়। তো গাছটা সাইন না চিপাইয়া রক্ত বন্ধ করে আরেকটা ছেলে দিয়ে খাবার পাঠাই দিচ্ছে। আচ্ছা, তুই এখানে থাক, বইয়া থাক। খালাই আছে নানি বয়সে, নানি বললো যে ওই ডাকাতের বউ ডাকাতের মতে হয়, ওনার স্বামী নাকি ডাকাতি করে বেড়ায় মহেশখালীতে। আচ্ছা। তো একদিন ডাকাতি করতে গিয়া পুলিশের সাথে গন্ডগোল হয়, গন্ডগোল হয়ে ওখান থেকে পলায় আসে। তার বাসায় অস্ত্র ছিল, প্রচন্ড রাইফেল টাইফেল অনেক কিছু ছিল। তো মোটামুটি এখান থেকে জামিলা যাওয়ার পরে 2 মাস গত হয়ে গেছে। তো 2 মাস পরে কিছু অস্ত্র পাটি আছে না, পাটিতে পেঁচাইয়া আমার কাঁধে তুলে দিছে, তুই ওনার সাথে যা। আমি এগুলো কি কই পাখি মারার অস্ত্র। আচ্ছা, আমি যাইয়া মানে জঙ্গলের ভিতর দিয়ে, সে সামনে সামনে, আমি পিছনে, আমার কাঁধের উপরে 3-4টা রাইফেলের মানে বাইন্দা দিচ্ছে, যেমন বাঁশের পোলা বাঁধে এরকম ভাবে বেঁধে দিচ্ছে। তারপর আমি ওটা পৌঁছে দিয়ে আসছি, একটা জঙ্গলের বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। আমি আসার পর ওইখান থেকে আমি আর বাসায় ব্যাক হয়নি, ওনাদের বাসায় বাইর হয়নি। মাগরিবের সময় আমি ওইখান থেকে সোজা নদীর ঘাটে চলে আসছি, যে আমি এই বাসায় আর ঢুকবো না, এত অত্যাচার আমার সহ্য হয় না, ঢুকবো না। ওইখান থেকে ট্রলার আছে, 5 টাকা দিলে আমাদের কক্সবাজার ঘাটে নিয়ে পৌঁছাইয়া দেয়। ওই ট্রলারে উঠে আমি আমার বাসায় চলে আসছি, মানে আধা ঘন্টা লাগে নদী পার হতে। মার কাছে গেছি, তুই আবার চলে এলি? আমার খুব মারধর করে। মারধর করে তাতে কি হয়েছে, মার তো মারবই, মানুষের ঘর না এটা। আমি মা আমি যেমন, আমি প্রয়োজনে এখানে কষ্ট করি, কষ্ট করানোর পরে তাইলে ঠিক আছে, তোর বাপে যা কই তাই শুনবি, আমার সৎ বাবা আর কি। তো আমার মোটামুটি 8 বছর বয়স আমার হয়ে গেছে। 8 বছর পরে কয়, তুই তো এখন আপাতত বেকার আছস, তুই যদি ভাত খাইতে চাস আমার ঘরে, তাহলে তোর বাপে যা কইব তুই তাই আইনা দিবি। এই আমার অপরাধ জগৎ শুরু। গেলাম, বললো আমাকে কি করতে হবে, কয় অমুক এলাকা থেকে তোকে যেভাবে যেভাবে দিবে ওইভাবে নিয়ে তুই আয়া করবি। কি দিবে, কয় তোর কাগজে বাইন্দা দিয়া দিবি, তুই নিয়ে আয়া করবি। কারণ আমার মাকে তো ও তো বাচ্চা মানুষ, ওর কেউ সন্দেহ করবো না। এইগুলো বলতেছে আমার মা আমার বাবাকে বলতেছে, আমি শুনতেছি। ওই জন্য 2 বেলা বাদ দিলা তুমি, সমস্যা আছে, তোমার তো একটা লোক লাগে। আমার মা আমার বাবাকে বলতেছে, সৎ বাবাকে বলতেছে। দিস ইজ দ্য সিনারিও। তারপর এখন আমি গেলাম পাহাড় দিয়া, মানে পাহাড় কিন্তু আমাদের কোনো অনেক বড় বড় পাহাড়, গাছের উপরে মানুষ ঘর বাইন্দা থাকে, এরকম জঙ্গল এটা। এটাকে বলা হয় পুকিয়া কোট বাজার। ওটা হচ্ছে আমার পাহাড় অঞ্চল জায়গা। ওইখানে আমি গেলাম, যাওয়ার পরে ওইখান থেকে আমাকে ওই কাগজে মানে 5-এর মতো আর কি, 5-এর মতো ইয়ে করে আমার রানের মধ্যে, যে আমার যে প্যান্টের রাবার গুলো আছে না, রাবার, রানের সাথে রাবার গুলো ফিট করে 4টা 2 রানে 2টা করে 4টা 5 আমার এখানে ঢুকাইয়া দেয়। 5 মানে 5-এর ভিতরে কিন্তু হিরোইন। ও 5, 4টা পাইপ ঢুকাই দেয়। আপনি পাইপের ভিতরে কি ছিল তখন আমি জানি না। আমি রানের মধ্যে দিতে হবে, হাতে নিয়েও যেতে পারি, কই বেশি বুঝিস না। কোনো ওখানে বিডিয়া টিডিয়া যদি তোরা দাঁড় করায়, তুই কিন্তু দাঁড়াবি না, যাবি কা। আর আমি তো আমার বিডিয়ারে দাঁড় করাবো কেন, তখন আমি বিডিয়া চিনি, মিলিটারি চিনি, ওদেরকে আমরা দেখছি, দেখাশোনা, মানে আমাদের চোখের সামনে চলাফেরা করে, আমি তখন চিনি তাদেরকে। 5 গুলা দিল, আমি লুঙ্গি পরা, তা আমি খেলা করতে করতে যেতেছি, আমাকে কেউ কিচ্ছু জিগায় না। যাওয়ার পরে দিলাম, তখন দেওয়ার পরে খুব আদর যত্ন করতেছে, বাহ তুই তো প্রথম দিন অনেক ভালো কাজ করছস। আমি কই, তখন একটু আমার মাথায় একটু খটকা লাগলো, এগুলো চুরি করে আনার জিনিস কেন,
আমি একটু জিগাই। তখন আমি আমার সৎ বাবাকে আমি আব্বু আচ্ছা এগুলো কি? কই শুন, এই যে এখানে যেগুলো আনছোস না, এখানে 20,000 টাকার জিনিস। 20,000 টাকার জিনিস। হ্যাঁ, কই এগুলো হচ্ছে হিরোইন। কই হিরোইন চিনোস? আমি তো নাম শুনি না। কই এগুলো হিরোইন। এগুলো খালি কি হয়? কই এগুলো মদের নাম শুনছোস? আমি কই হ্যাঁ মদ তো চিনি। না আমাদের পাশে বাসায় রুমে মদ বানানো হয় কথা বাদ দিয়ে, ওটা আমি তখন চিনি। আমি কই হিরোইন জিনিসটা মানে পাউডার জাতীয়। তো আচ্ছা এটা খেলে কি হয়? কই এটা তোর এত বোঝা লাগবে না, তুই খালি আইনা দিবি। তো দেখি আবার ওই যে পলিথিনে করে ছোট্ট ছোট্ট করে বানানো হয়, মানে পুরিয়া বাঁধে, ছোট ছোট পুরিয়া। একটা পুরিয়া 50 টাকা, 60 টাকা, 70 টাকা করে। আবার ওগুলো প্যাকেট করে আমার বাপে কি করে ওটা অমুক বাড়িতে দিয়ে। আচ্ছা, তো এক মহিলার কাছে আমি এটা দিয়ে আসতাম, তখন তারা আমাকে 20 টাকা দিয়ে দিত, ওইটা তুই তোর বাপের দেওয়া লাগবে না, তুই খাবি। আপনি তখন বুঝতেন না যেগুলো ভালো কাজ না, ভালো কাজ না, এগুলো ভালো কাজ না, আমি তখন বুঝি না। তো আবার কয়েকদিন পর আমি ঘরের ভিতরে খেলা করতেছি, খেলা করার সাথে সাথে দেখি একটা পিনাল গায়ে দেখি কি অস্ত্র, 4টা অস্ত্র লাইন করে শোয়ানো। তখন আমি আমার মাকে বললাম, মা এগুলো কি? ওইগুলো অমুক ক্যাডারের, ওরা পাখি শিকার করে তো, হরিণ শিকার করে। এই যে তুই যে হরিণ এর মাংস দিয়ে ভাত খাইছিস না, ওইগুলা দিয়েই শিকার করে। মানে আমি ছোটবেলা হরিণ এর মাংস খাইছি। আচ্ছা, তখন আমি বুঝে গেছি যে আচ্ছা নিশ্চয় মনে হরিণ শিকার করে, আচ্ছা হতে পারে, কিন্তু আসলে না এগুলো অবৈধ অস্ত্র ছিল। আমার বয়স প্রায় এর মধ্যে ধরেন আমি 9 বছরের কাছাকাছি চলে আসলাম। একদিন এটার মানে এগুলোর উপরে খুব মানে সরকারের কড়া চাপ, এগুলা বন্ধ, মানে খুব কড়া করি, সব বাসায় রেড পড়ে, পুলিশ যায় রেড দেয়। তখন থেকে আমি পুলিশ চিনি। যখন পুলিশ এসে আসামি ধরে নিয়ে যায় গাড়ি ধরে, তখন আমি পুলিশ চিনি। তো মানুষ কিন্তু আমাকে ভালো চোখে তাকাইতো না, আমাদের এলাকার লোকজন, কারণ আমি এগুলা বিগত 1 বছর ধরে নেওয়া আনা করতেছি। বিভিন্ন জঙ্গলে যাই, মানে হাত কাটা যায়, পা কাটা যায়, কাটা ফুটি, বিভিন্ন জঙ্গল থেকে আমি এগুলো ডেলিভারি দিতে থাকি। 1 বছর আমার পার হয়ে গেছে। মানে তখন আপনি পুরোপুরি মোটামুটি ইনভলভ এসব কাজের মধ্যে? হ্যাঁ ইনভলভ, কিন্তু কখনো আমি মুখে নিই নাই। আচ্ছা, কখনো এগুলো আমি টাচও করি নাই। কোনো নেশার দিকে আমার কোনো মানে ইচ্ছা নাই। আচ্ছা, আমার ইচ্ছা শুধু খেলাধুলা আর হইলো নাচ গানের দিকে আমি একটু খুব যেখানে নাচ গান হতো ওখানে চলে যেতাম, যেখানে খেলাধুলা হতো ওখানে চলে যেতাম। ওগুলোর প্রতি আমার আকর্ষণটা বেশি ছিল। পড়াশোনা তো একেবারেই হলো না? না, পড়াশোনা একেবারে হয়নি। এভাবে গেল। তো একদিন যে কোনো বিনিময়ে এটা পছন্দ হওয়ার পরে ঘরে বসা আমি বেকার। এখন আমার বাবা তখন ওই কাজটা করে, পকেট মারের কাজটা করে। পকেট মারা সে ভালো ভালো খাবার দাবার আনে, পকেট মারে, প্লাস হচ্ছে এইসব ড্রাগের ব্যবসা করে, আবার নিজেও খায়। আচ্ছা, আবার বিভিন্ন গুন্ডারদের নিয়ে রাতের বেলা আড্ডাও মারে। তারপরে কি হলো, আমাকে আমার মা একদিন চা আনতে পাঠায়। তখন আমার আরেকটা বোন কিন্তু পৃথিবীতে আসছে। জি, সৎ বোন, মানে আরেকটা বোন এসছে? হ্যাঁ, পৃথিবীতে আরেকটা বোন আসছে। আমার মার খুব চার নেশা, চা আর পরোটা। তো আমাদের চা পরোটা আনতে গেলে পাহাড় থেকে নিচে নেমে আনতে হয়, কিছুক্ষণ সময় তো লাগবেই। তো ওই চা আর পরোটা আনতে আনতে চা পরোটা দুটোটাই ঠান্ডা হয়ে গেছে। আমি জানি না এটা কারো জীবনে ঘটছে কিনা, আমার খুব খারাপ লাগে বলতে। তারপর আমি সত্যটাই বলতেছি, যেহেতু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। কারণ আমি যে দোষী তাকে দোষী বলি, যে নির্দোষী তাকে নির্দোষী বলি, এরা বলতে আমার বুকটা ফাইটা যায়। চাটা আনিয়ে দিচ্ছি, চাটা ঠান্ডা হয়ে গেছে। চা ঠান্ডা হলে কেন আমার মা আমার বুকে একটা লাথি মারে। লাথিটা খেয়ে আমি পাহাড় থেকে একটু নিচে পড়ে যাই। তারপরে হচ্ছে আমার মা যখন আমাকে লাথিটা মারলো, তখন আমি একটু নিচে পড়ে গেলাম, পাহাড়ের একটু অল্প একটু নিচে পড়ে দাঁড়ায় গেলাম। দাঁড়ায় যাওয়ার সাথে সাথে যে চাটা আমি আনছি সেই চাটা এবার আমার মুখে নিয়ে দিল। চাটা ঠান্ডা হওয়ার জন্য। চাটা কার জন্য? মার জন্য না বাবার? মার জন্যই। মার জন্য। আমার মা চায়ের পাগল। উনিও কি ড্রাগ নিতেন ওই সময়? না, উনি এসবের মধ্যে ছিল না। তবে আমার দাদি বলছে সে একটু মদ খেত, বাংলা মদ। যেহেতু মদ তো আমাদের ভাষার সাথেই বানায়, চাক মারা। পরে লাঠিটা মারলো, তখন আমি মার চোখেও তাকাইনি। কারণ আমার তখন একটা কথা মনে আছে যে মা বাবার সাথে বেয়াদবি করলে নাকি আল্লাহ মাফ করেন না, এটাই আমার মনের মধ্যে বাড়ি খেত। আমি আমার মার চোখেও তাকাইনি। যেন হোক রাত্রের বেলা আমাকে আর বাসায় ঢুকতে দেন। আমি চলে গেলাম নিচে। তো আমাদের এখানে হচ্ছে 2টা পাহাড়, পাহাড়ে মানে কি গুন্ডাদের একটা উৎপাত। এই পাহাড়ের লোকজন ওই পাহাড়ে মাস্তানি করতে পারে না, এই পাহাড়ের জিনিস এই পাহাড়ে আসতে পারে না, অনেক টর্চার হয়। তো ওই পাহাড়ে একটা চালান আসছে, এই চালানটা ওইখান থেকে এই পাহাড়ে আসতে হবে। এটা হচ্ছে গাঞ্জার চালান। তখন অনেকে জানে যে ওই বাদশার সৎ পোলায় ড্রাগস সাপ্লাই করে। তখন আমি ড্রাগস সম্পর্কে মোটামুটি সবই বুঝি। ড্রাগস খেলে কি হয়, এটার মধ্যে আকর্ষণ হলে কি হয়, মানুষের জীবন লাইফ শেষ হয়ে যায়। কিন্তু আমি খাই না, আমি দেখি কর্মকাণ্ড, কেউ হিরোইনের নেশা উঠলে কিভাবে পাগলামি করে, ঘরের জিনিস ভেঙে ফেলে করে, এগুলো আমি দেখি। যার জন্য এগুলো দেখার পর আমি সতর্ক হয়ে গেছি যে আমি কখনো এগুলোতে হাত দিব না। আমি ওই যে বলছিলাম আমার ভাতের খিদা, পেটে প্রচুর ভাতের খিদা। এক মুঠো ভাতের জন্য আমি আমার মা বাবার মানুষের অত্যাচার হয়ে গেছি। কোথায় থাকবো, একটু থাকার জায়গা আর এক মুঠো ভাত, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা।
তো সারাদিন খাইনি, বাইর করে দিচ্ছে বাসা থেকে জি। রাগে। আমার মা চা খেতে পারলো না, কেন ঠান্ডা হয়ে গেছে, আমাকে লাত্তি মেরে চাটা আমার মুখে মেরে আমাকে বের করে দিচ্ছে। নিচে গেলাম, তখন রফিক নামের একটা ছেলে আসলো। আলম, কিরে তোর মন খারাপ কেন? দেখ আমার মায়ের, তুই সারাদিন কিছু খাস নাই? খাইনি। ঠিক আছে, তোর আমি পেট বইরা খাওয়াবো আর টাকাও দেন। কি করতে হবে? ওই পাহাড়ে যাবি, চাকমা মেয়ে আছে, মেয়েটার নাম অমুক, তুই ওর কাছে যে একটা প্যাকেট দিবি, প্যাকেটটা তুই এই পাহাড়ে নিয়ে আসবি। প্যাকেটটার মধ্যে কি আছে? ওই সোজা কথা কয়ে দি গাঞ্জা আছে। আপনার তখন বয়স কত? তখন বয়স 9.5 চলে। চিন্তা করুন অবস্থা। তারপর তখন বলতেছে গাঞ্জা আছে। এখন আমার পেটেও প্রচন্ড ক্ষুধা, টাকাও দিব। আচ্ছা ঠিক আছে, আগে আমার খাওয়া, আমার প্রচুর খিদা। তখন সে আমার হোটেলে নিয়ে ভাত খাওয়াইলো, 50 টাকা দিল। দেওয়ার পরে আমি তখন ওই পাহাড়ে গেলাম, চাকমা মেয়েটার কাছে গেলাম, অমুক অমুক নাম দিলাম, আমাকে একটা টোকেন দিল। এটা দেখাইলে তত মালটা দিয়ে দিবে। টোকেনটার মধ্যে 2টা অক্ষর দেওয়া ছিল, মানে এটা হচ্ছে ড্রাগস, মেন ড্রাগ যে ডিলারদের একটা চিহ্ন। আচ্ছা, চিহ্নটা ওই মেয়ে দেখালো, ওই মেয়ের চিহ্নটা আমাকে দেখালো। এখন আমি প্যাকেটটা নিলাম, নিয়ে অর্ধেক রাস্তায় আস্তে আস্তে এখন আমি পড়ে গেলাম কিছু গুন্ডাদের হাতে। দেখছো ওই পাহাড়ের ছেলে, কিন্তু ওই বাদশাগোনা পাহাড়ের ছেলে, মানে একটা পাহাড়ের নাম ছিল বাদশাগোনা, আর একটা নাম হচ্ছে বৌদ্ধগোনা, মানে ওটা হচ্ছে বৌদ্ধদের। পরে কয় ওরা ধরলেই মাল পাবি। পরে আমি আমার ধরবি, ধর আয়, আমি দিলাম দৌড়। দৌড়াইতে প্রায় আমি আধা ঘন্টা পর্যন্ত দৌড়াইছি। আমি পাহাড়ের 100 হাত উপরে, মানে পাহাড় থেকে নিচে হলো 100 হাত নিচে, গভীর। এখন একটাই রাস্তা, ওখান থেকে লাফ দিতে হবে, তাহলে আমি না হলে ওদের কাছে ধরা পড়ে যাবো। তখন কিন্তু পুলিশ না, তখন এতটুকু চেকপোস্ট কিছু ছিল না, নিরিবিলি পরিবেশ, কিন্তু গুন্ডা মাস্তানদের একটু সমস্যা ছিল। সাথে কি আপনার সাথে হচ্ছে? আমার সাথে ওই গাঞ্জার পোটলাটা প্রায় 1 কেজি, আর ভিতরে কিছু হিরোইন আছে 20 গ্রাম মতো। পরে আমি কি করলাম, এখান থেকে লাফ দিলে একটু ভয় পাইতেছি। এখন ওরাও কাছাকাছি চলে আসতেছে। তখন একটা ছিল কি, তখন বেশি কিছু ছিল, দেখবেন আমার এই যে আমার মুখে কিছু দাগ দেখেন, এগুলো কিন্তু কাটা, মানে লাভ দেওয়ার পরে এগুলো থেকে গেছিল সব। আমার পিঠেও অনেক দাগ আছে। দিলাম আমি লাভটা দিয়ে গড়ায় পড়তে, দেখবেন এই যে আমার চোখের এই সাইডে একটা কাটা দাগ দেখেন, আমি একটা গাছের সাথে বাড়ি খাই। পরে ওরা লাভ দেয় না। তখন মাগরিবের পরে অন্ধকার হয়ে গেছে। এখন ওদের হাত থেকে বাঁচার জন্য আমাকে লাভটা দিতে হয়েছে। আমি লাভটা দিছি, তখন আমার বয়স 9.5। তারপরে হাতের অবস্থা খুব খারাপ, আমার হাতেও কিছু অনেক কাটার দাগ আছে। ওগুলো সব হলো জঙ্গলে, মানে ধারানো, যে ছনের পাতা যেগুলো বলে না, বিলেটের দিকেও ধার থাকে। বিলেট যেমন ধার, এই ছনের পাতাগুলো ধার, জঙ্গলে এই ছনের পাতাগুলো থাকবে, ওগুলাতে চাইতে আমার কিছু নাই। তখন আমি ওইখান থেকে ওইটাই হচ্ছে লাস্ট, ওই পর্যন্ত তাদের ক্ষমতা, এই পারে তারা আর আসতে পারে না। ওইখান থেকে লাভ দিয়ে আমি সোজা চলে আসছি। রফিক ভাইকে বললাম, ভাই প্যাকেটটা নেই। তুই কেটে গেলে, আমি আমার উপর হামলা করছে, ওই পাড়ার পোলাপেন না? আমি কথা, আচ্ছা ঠিক আছে যা, ধর 200 টাকা দিলাম। তোর সে আবার আমার ব্যান্ডেজ টেন্ডেজ করাই দিল। আমি মার কাছে গেলাম, মা 200 টাকা দিছে, আমি এক জায়গায় কাজে গেছিলাম। ওই কি কাজে গেছিলাম? আমি এমনি একজনের একটা কাজ করে দিছি। ওই কি কাজ? আমি ড্রাগ সাপ্লাই দিছি। বললেন? হ্যাঁ, গাঞ্জা সাপ্লাই দিছি। তুই গাঞ্জা চিনোস? আমি হ্যাঁ চিনি। ভালো কাজ করছিস, 200 টাকা তো পাই। এটা তো মা বললাম। তার 2 দিন পরে কিন্তু ঈদ, ওখান থেকে আমাকে 20 টাকা দিয়ে একটা প্যান্ট আর একটা শার্ট কিনে দিল, হাফ প্যান্ট। ঈদটা আমার কোন রকম গেল, ঈদটা কাটালাম। তার 2 দিন পরে ঈদ ছিল, ঈদ কাটালাম আহত অবস্থায়, শরীরটা তেমন যেন ঝড়। তারপরের দিন আমাকে, মানে ঈদের 3 দিন পরে আমাকে বাজারে পাঠাবে, আমাকে 100 টাকা দিল গরু মাংস আনার জন্য। যা গরু মাংস নিয়ে, তোর আব্বা আইসে অনেক কষ্ট করে গরু মাংস দিয়ে ভাত খেয়ে। আচ্ছা, তো হয়তো সেদিন আমার সাথে ভাগ্য খেলা করে, 1 লাখ খেলাম। এখন আরেকটা চরম অপমান আর মায়ের আমার কপালে জুটলো। মাংস আনতে দিতেছে, হঠাৎ আমি মানে এলোমেলো, মানে অন্য চিন্তা নিয়ে আমি হাঁটতেছি, আমার টাকাটা যে আমার পকেট থেকে পড়ে গেছে সেটাও আমি জানি না। এখন মাংসের দোকানে যে পকেটে হাত দিই, টাকা নাই, 80 টাকা মাংসের কেজি। এখন আমি পুরো পাগল কান্না অবস্থা। যাই হোক, যেমনি হোক আমি বাসায় আসলাম। আসার পরে পুরো ঘটনাটা খুলে বললাম, সে বিশ্বাস করে না। ছেলে কোন জায়গায় যাইয়া কোন বন্ধু বান্ধব আড্ডা মাইরা টাকা খাইয়েছে, এখন এসে গল্প শোনাইতেছে। আমার মা কয়, ও তো স্বীকার করবো না, ওরা বাঁধো। দুপুর বেলা, তখন আমাকে সকালবেলা পাঠাইছে, আমি দুপুরবেলা আসছি। ভাবতে বললো মা, বাঁধো। তো সীমানার যে পিলার গুলা থাকে না, যে আমরা সীমানা তার কাঠা দিয়ে যে সীমানা ঘেরাও দিই, পিলারের সাথে পিছনে হাত বাঁধবো। কি বাঁধলো? ওই সর্দারের বোন, আমার মা, আরো ওই তার কিছু বংশধর, সবাই মিলে আমাকে বাঁধলো আর আমাকে ইচ্ছা মতন পিটাইলো।
পিটানোর পরে আমি তাও একটা কথাই কই, আমি জীবন জেলে যাবো, আমি সত্য কথা বলেছি, আমি এখন কিছু করি, কারণ আমি কোনো নেশা করি না, আমি জুয়াও খেলি না, কিচ্ছু না, আমি শুধু খাইলে ঘরে 2টা ভাত খাই, এছাড়া আমি আর কিছু খাই না। আমি ভালো একটু নাস্তা খেতে মন চাইলে আমি খাইতে পারি না। ও বললো কি কয়, তোর ছেলে যদি জায়গা দেস তাহলে তুই যাবি কা। সে আমার সৎ বাবা আমার মাকে বললো, আমি যে কাপড় চোপড় কিনে দিচ্ছি ওগুলো খুলে না, আমার কাছ থেকে একদম আমাকে উলঙ্গ করে দিচ্ছে। আমার মায় আমার কাছ থেকে আমার সব জামা কাপড় খুলে নিচ্ছে। তো পাহাড়ের বাথরুম গুলো তো কেমন জানেন, পাতা দিয়ে কিংবা বিভিন্ন ছিঁড়া কাপড় চোপড় দিয়ে ঢাকা দিয়ে থাকে। ওখান থেকে একটা ছিঁড়া লঙ্গি ছিল, ওই লঙ্গিটা আমার কোমরে পেঁচাই দিছে, ওই জায়গা তোর লেগা আমি আমার সংসার বাঁধতে পারবো না, তোর মতো পোলার লেগা তুই জায়গা। তখন আমি আল্লাহর দিকে তাকাইলাম, তাকাই বললাম যে উনি কি আমাকে কেটে নিছিল, যে তুমি পাঠালে এমনের কাছে যে আমাকে কি আমার সত্যি মা না আর কিচ্ছু। তখন আমি আমার দাদির কাছে গেলাম, আমাকে দাদি আমার সত্য কথা বলতো, আমি যে ঘরে বড় হয়েছি সেটা আমাকে জন্ম দিয়েছিল। তো হ্যাঁ জন্ম দিয়েছিল। তখন আল্লাহর বললাম যাই হোক আর যাবো না ফিরে। তখন দাদির কাছে গেলাম, দাদি 1 মুঠো ভাত দিল, পান্তা ভাত খেলাম, দেখে এখন আমার ঘরে তো কোনো অবস্থা ভালো না, তুই তোর চাচার ঘরে যা। চাচার কাছে গেলাম, চাচি 1 রাত জায়গা দিল, 2 মুঠো ভাত দিল। তারপরের দিন থেকে আমি আর আমার চাচার ইনকাম ভালো না, এখন ওখানে থাকলে আমার একটা লজ্জা, কারণ আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, 3 দিনও না কিচ্ছু হয়নি, জাস্ট ওই কেউ যদি ছিঁড়া রুটি ফেলে দেয় ওটা টুকাইয়া খাই, আচ্ছা, ফলের দোকানে যদি পচা ফলগুলো ফেলে দেয় ওটা টুকাইয়া খাই, 3 দিন ভাত খাই না, ভাত আর দেখি না। কান্না করতে করতে আর আল্লাহ আল্লাহ করতে করতে আমি আসলাম ঘাটে, মানে আমাদের এখানে হচ্ছে একটা কস্তুরী ঘাট বলা হয়, যেখান থেকে মানুষ মহিষকালী যায়, মহিষকালী আইল্যান্ড, মহিষকালী মন্দির গুলো দেখার জন্য পর্যটকরা এখান থেকে স্পিড করে যাওয়া আসা করে। ওইখানে গেলাম, যাওয়ার পরে ওই যে আমি মহিষকালী থেকে পলাইয়া যে মাঝির ট্রলারে করে আমি আবার বাড়িতে আসছিলাম, সেই মাঝিটার সাথে আমার দেখা হয়ে গেল। আমার বললো তোমার নাম আলম না? আমি কই হ্যাঁ আমার নাম আলম। তুমি আমার চিনছো? আমি তো যে আপনি আমার পার করে দিয়েছিলেন। কই কি অবস্থা? তাকে আমি ডিটেলস সবকিছু ভাঙা বললাম। তাহলে শুন তোর একটা কাজ বলি, তখন আমার বয়স কিন্তু 10 পার হয়ে গেছে, 10 বছর হচ্ছে এটা বেশি হয়েছে, আমি তখন আরো চালাক হয়ে গেছি। শুন, মহেশখালী থেকে সেগুন গাছের চালান যদি তুই কক্সবাজারে ঢুকে দিতে পারস, পার চালানে তুই 1000 টাকা করে পাবি। কিভাবে? আমরা সিস্টেম করে দিব, কিন্তু কেউ থাকবে না, তুই একা থাকবি। সেগুন গাছ তখন ব্ল্যাক ছিল। কুতুবদিয়া থেকে আমি সেগুন গাছের চালান নিয়ে একাই, সেগুন গাছটা আমরা এভাবে ভাঙতাম, টলার যে আছে না গাছের টলারের নিচে আমরা সিস্টেম করে সেগুন গাছগুলো ভাঙতাম। আচ্ছা, ভাইন্দা তখন টলারটা ওরা কেউ থাকতো না, কারণ তখন নৌবাহিনী টল ছিল, নৌবাহিনী চেক, মানে নৌবাহিনী যে কোনো টলারকে চেক করতে পারা মানে পারমিশন ছিল। আচ্ছা, এখন আমি এরকম করে একা একা রাত্রের বেলা 3টা চালান আমি সাকসেসফুল। কি নিয়ে আসতেন আপনি? সেগুন গাছগুলো, কোন ড্রাগস না। কিভাবে আনতেন? এগুলো তো অবৈধ। এগুলো অবৈধ ছিল। সেগুনের মামলা অনেক বড় মামলা, তখন আমি মোটামুটি থানা পুলিশ বুঝি। তো আমাকে 1000 করে টাকা দেওয়ার, পার চালানো 1000 টাকা অনেক বেশি কিছু ছিল, 1000 টাকা কিন্তু অনেক বেশি। তারপরে গাছ কাটতো, মানে গাছ কাঠুরিয়ারা গাছ কাটতো, কাটার পরে টলারের নিচে আমরা লসি দিয়ে একটা জায়গা করতাম, যেন 6টা-7টা গাছ বানানো যায়, যেন দেখা না যায় পানির নিচে কিন্তু গাছগুলো থাকবে। ট্রলারটা গাড়ে পৌঁছা দিতে বললাম, আমার কাজ শেষ। তখন আমি ট্রলার চালাইতে জানি, আমাকে আগে ট্রেনিং দেওয়া হয়েছে কিভাবে আমি চালানটা পৌঁছে দিব। 3টা চালান সাকসেসফুল। 4 নাম্বার চালানোর সময় আমি নৌবাহিনীর হাতে মানে নজরে পড়ে গেছি। তখন আমার থেকে নৌবাহিনীর ট্রলারটা প্রায় 50 হাত দূরত্ব ছিল। পরে আমি ওখান থেকে লাফ দিলাম, ট্রলার থেকে সাগরে লাফ দিয়ে দিলাম। সাগরে লাফ দিয়েছিলেন? লাফ দিয়ে দিচ্ছি, লাফ দিয়ে সাঁতার কেটে আমি এপারে চলে আসছি। বেশি দূরত্ব ছিল না, অল্প একটু। সাগরও বলা না, এটা মানে সাগরের একটা মুখ বলা হয়, সাগরের মেন মুখটা। ওখান থেকে আমি ট্রলার থেকে লাফ দিয়ে ওরা দেখি ওই কাদার উপর আমি উঠে গেছি, মানে কাদা তো বোঝেন না, লবণ জায়গা। ওইদিকে আবার মাছের ঘেরও ছিল, প্রজেক্ট ছিল। ওইদিক দিয়ে ট্রলার রাইখা আমি লাফ দিয়ে পার হয়ে চলে আসছি। ওই পার থেকে আমি জঙ্গলে মানে গাছের নিচে আড়ালে দেখতেছি ওরা কি করতেছে, ঠিকই ওরা গাছ বাইক করে নিচ্ছে। ট্রলারও গেল, গাছও গেল, সব গেল, শুধু আমি লাফ দিয়ে পানিতে সাঁতার কেটে আমি চলে গেছি। তারপর তখন আমি মনে আমার ভয় ঢুকে গেল। তার কয়েকদিন পরে মানে আমার সামনেই 8 জনকে ধরে নিয়ে গেল, ইচ্ছা মতন রাস্তায় পিটালো। তখন আমার মনে একটা ভয় ঢুকে গেল, না আমি আর এই পথে যাব না। এখন আমি কি করব, মাছ ধরতে যাব সাগরে, বঙ্গোপসাগরে। বাড়ির সঙ্গে যোগাযোগ তখন অফ। এখন বাড়ির সাথে আমার সবার সাথে যোগাযোগ অফ। তখন আমি মাছ ধরতে যাব বঙ্গোপসাগরে, কখনো যাইনি জীবনে। তখন আমার বয়স 10.5। গেলাম বঙ্গোপসাগরে, 500 টাকা দিল, মানে 18 জন করে লোক যায়, 1 মাসের সফর। 10 দিন ট্রলার চালাইয়ে গভীরে যেতে হয়। 4টা কালারের পানি থাকে, সাদা পানি একদম এরকম পিওর সাদা,
হলুদ, কালো আর রক্তের মতো লাল। যেটা লাল পানি আমরা সেইটাতে যেতাম, কারণ সেটাতে ইলিশ মাছ থাকতো। এক্স্যাক্টলি, জেবিএসবি তে আরো একজন এসেছিলেন এরকম, আমার মনে আছে, নামটা মনে করতে পারছি না। লাল পানিতে ইলিশ মাছ থাকে। ওকে, লাল মানে কি লালই হয়? পানি একদম রক্তের মতো লাল, মনে হয় যে রক্ত। সিরিয়াসলি? সিরিয়াস। Okay. পানি কালো মানে যে আপনার কম্পিউটার পিছনে যেভাবে কালো, ঠিক এরকম কালো। আর সাদা পানি মানে যে রূপচাঁদা মাছ ভাসতেছে, মাছ দৌড়াইতেছে, সব আপনি দেখবেন একদম পিওর, কিন্তু গভীর অনেক, মনে হবে যে কাছে হাত দিয়ে ধরা যাবে, কিন্তু আপনার 10,000 হাত দিলেও খাইনি। এত চকচকা পানি? এত পানি চকচকা, চিক 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 করে। Okay. আমি এগুলা ছোটবেলা দেখলাম, তখন প্রথম অবস্থায় গেছি তো আমি বমি করতেছি, মানে আমার আবহাওয়া সয় নাই। আচ্ছা, প্রায় আমি বমি করতে করতে আমি খাবারও খেতে পারিনি, 7 দিন অজ্ঞান ছিলাম ট্রলারে, আমি কিছু জানি না। 7 দিন পরে আমি মাথা উঁচু করে দাঁড়াইছি, আমাকে তেঁতুলের টক, মানে এগুলো সম্পূর্ণ কিন্তু ট্রলারে থাকে, ছাগল, খাসি, মুরগি, বিভিন্ন সবজি সব ট্রলারে থাকে। এটা অনেক বড় ট্রলার মাছ ধরার। 1 মাসের খাবার নিয়ে আমরা রওনা দিই। 1 সপ্তাহ পর আমি সুস্থ হলাম, তখন আমার ডিউটি ছিল হলো মানে ট্রলারের নিচ দিয়ে পানি ঢুকতো, পাশে একটা কল ছিল, মানে কলটা চাপলে ওই যে পানিটা ঢুকতো ওটা বের হয়ে যেত। আমার কাজ হলো ট্রলার থেকে পানি সাগরে ফেলানো, মানে ট্রলারে কোনো পানি জমতে পারবে না। 7 দিন পর আমি যখন সুস্থ হয়েছি, তখন আমি পানির কাজটা নিলাম, বুঝে নিলাম। তখন আমাকে বাবুর্চি বলে, কি মাছ খাবা তুমি? মাছ মানে তত্ত্বাজাত রূপচাঁদা মাছ, মানে আমরা যা মন চাই তা ভাজা ভাজা খেতাম। ভাতের কথা তো ভুলেই যেতাম, শুধু মাছ ভাজা, মাছ কুইরা খেতাম, ভাজা খেতাম। আর মাঝি ছিল মদখোর, মানে মদের এরকম গ্রাম আছে বড়, 1 গ্রাম মদ নিয়ে কেবিনের ভিতরে তারা জুয়া খেলে রাত্রেবেলা। আর আমার যে বাবুর্চি আছে সে রাত্রেবেলা কেবিনের উপরে কোরআন শরীফ পড়ে, আমি তার পাশে দাঁড়িয়ে থাকতাম। সে বলতে এগুলো আমার কাছে ভালো লাগতো। ফরেস্ট গার্ড লোক ছিল মানুষ, আমাকে আমার জীবনটাও সে অনেক হেল্প করছে। 15 দিনের মাথায় নিম্নচাপ, ছুরি শুটকি মাছ চিনেন আপনারা? ছুরি শুটকি মাছ লাফাইয়া লাফাইয়া দেখি ট্রলারের উপর এমনি উঠতেছে, ছুরি মাছ উঠতেছে। হ্যাঁ, ছুরি মাছ উঠতেছে, লুটটা মাছ লাফাইতেছে, লুটটা শুটকি আছে না, মানুষ বলে নাকি লুটটা শুটকি জিন্দা দেখলে সে রাজা হয়। আর আমরা লুটটা শুটকি জিন্দা নিয়ে খেলাইছি। শুটকি তো খেলা নেই, লুটটা মাছ নিয়ে, মাছ নিয়ে, মানে লুটটা মাছ জিন্দা দেখলে নাকি রাজা হয়। মানে এত বেশি মানে দুর্বল, এত বেশি দুর্বল, জালের সাথে বাজার সাথে সাথে মারা যায়। কিন্তু আসলে ভুল। লুটটা মাছ ট্রলারে উঠছে, আপনার 3 মিনিট সে জিন্দা থাকে, 3 মিনিট পর্যন্ত সে লাফায়। আচ্ছা আচ্ছা, কিন্তু ওরকম না। এমনি তো মাছটা দেখতেও তো প্রচন্ড নরম মনে হয়। নরম, হ্যাঁ, মাছটা অনেক নরম, কিন্তু কক্সবাজারে অনেক প্রিয় খাবার এটা। লুটটা মাছ, হ্যাঁ। তো এই শুরু শুরু থেকে পানি ফুলতেছে, তো আমাদের বাবুর্চি বলতেছে, দেখেন আমরা তো যথেষ্ট মাছ ধরছি, প্রায় 4 লাখ 4.5 লাখ টাকার মাছ। তখনকার 4.5 লাখ টাকা মাছ মানে অনেক বিশাল কিছু, সবচেয়ে সেরা। ধরে কি করতেন? বরফ রাখতেন? বরফ দিয়ে? হ্যাঁ, আমাদের স্টল থাকে এরকম, আপনার যেমন এসি আছে না, ঘরের মধ্যে এরকম স্টল থাকে। আচ্ছা, আপনি 3 মাসও থাকলে নষ্ট হবে না। ওকে। তারপরে মানে পানি যখন, সাগরের অবস্থা যখন খারাপ, আমাদের বাবুর্চি টের পেয়েছে যে সাগরে নিশ্চয়ই কিছু একটা হবে। তারপরে আমাদের মাঝি মদ খেয়ে পুরো তাল, মাঝে শুনে না, মাঝে বলতেছে, না আর 2 দিন থাকি, এই চাপে কিছু হবে না, সমস্যা নেই, আপনি ভয় পাইয়েন না। হ্যাঁ, ওরা তাস খেলতেছে। পরে বাবুর্চি, আমি ছোট দেখা, বাবুর্চি আমার কয় আলম জি, তোকে একটা কথা বললে শুনবি? শুনবো। ওইখানে 4টা গেলাম আছে, তেলের গেলাম, সবুজ, অনেক বড় বড়, একটা লসি নিয়ে আর গ্লাম একটা নিয়ে। আচ্ছা, নিয়ে আসলো, লসি দিয়ে ওই যে গ্লামটাকে মালা বানায় কোমরের সাথে ফিট করলো। তারপর লাইফ জ্যাকেট ছিল, লাইফ জ্যাকেট পরাই দিল আমার। ড্রাম গুলো তো বেঁধে দিছে, তেলের ড্রাম গুলো আমার। কেন করলো? কারণ সে টের পাইছে কিছু একটা অঘটন হবে, এই মানে ডুবে যাবে বা এরকম কিছু, এরকম কিছু। তখন 4 লাখ টাকার মাছ ওই লোক স্টলে ছিল। ওকে, কিন্তু লোভ সামলাইতে পারলো না, সে আরো 2 দিন থাকবে, এই জন্যই ঘটনাটা। হ্যাঁ, সে যদি আমাদের পাশে, কিন্তু আপনার গিয়া ছিল, আপনার পাথরঘাটা ছিল কাছাকাছি, আমরা পাথরঘাটা যদি মানে 20 থেকে 25 ঘন্টা যদি চালাই, আমরা পাথরঘাটা ধরতে পারবো, কিন্তু আমরা একটা নিরাপদ স্থান পাবো। ট্রলারে সে আরো 2 দিন থাকবে, এই দেও কিছু হবে না। তো আমাদের বাবুর্চি টের পাইছে, বাবুর্চিও লাইফ জ্যাকেট পরে রেডি, আমরাও রেডি, ঠিক আছে। আর কিছু লোক রেডি ছিল, মোট 18 জন সদস্য ছিল, আর সবচেয়ে ছোট বাচ্চা ছিলাম আমি। তার 10 মিনিট পরে একটা চূড়া ঢেউ আসলো, ট্রলারটাকে মেরে একদম ঘুরাইলো, মানে চরকির মতো ঘুরাইলো। তখন ওদের তাস, মদের বোতল টোতল সব চিটটা মিটটা, এক একজনের মাথা ফাইটা, অস্থির অবস্থা। তখন আমাদের বাবুর্চি দাও হাতে নিল, দাও হাতে নিয়ে যে আমরা যে নম্বরটা করি না, ওটা টেনে তোলার মতো সুযোগ হয় না, ওটা কেটে দিতে হবে। এটা দিলে নৌকা যেদিকে খুশি সেদিকে চলে যাবে না, ইঞ্জিন স্টার্ট। আচ্ছা, আমাদের ইঞ্জিন ছিল 65 সিসি, মানে আমরা বলি না গাড়ির সিসি কত, 65 সিসি মাত্র। হ্যাঁ, 65 সিসি মানে অনেক স্পিডে চলে। আচ্ছা, 4 পাকা। আমি সেটা বুঝবো না, এটা বুঝবেন না। 65 ইঞ্জিন মানে অনেক কিছু। তারপরে সে কেটে দিল, কেটে দেওয়ার পরে আবার সবাই মিলে ওই যেটা স্টিয়ারিং, স্টিয়ারিং, হ্যাঁ,
ধরলো আমি স্টিলের কিছু গিয়ার দেওয়া থাকে, পাইপ দেওয়া থাকে, ওগুলো ধরে বসে রয়েছে। এটা কি রাতের বেলা হচ্ছে না দিনের বেলা? এটা হচ্ছে আমার প্রায় বিকাল মানে সন্ধ্যা হয়ে আসছে এরকম সময়। এরকম। তারপরে চারপাশে কি দেখতেছেন? চারপাশে অন্ধকার, কিছু নেই। পরে ওটা ঘুরে গেল, আমরা দাঁড়ানো, আর ওরা কয়েকজনের মাথা টাথা ফেটে গেল। এইভাবে ধরেন একটু কমে, বাতাসটা একটু কমে, বৃষ্টি হলে কমে যায়, আর বৃষ্টি যখন থাকে না তখন বাতাসটা বেড়ে যায়। এভাবে ঢেউটাও খেলতেছে। এক একটা ঢেউ হচ্ছে আপনি দেখেন অনেক মানুষের হার্ট অ্যাটাক করবে, এত বড় বড় ঢেউ। এত বড় বড়। ধরেন আপনি যদি এখান থেকে ধরেন এই যে বিল্ডিং 20 তলা বিল্ডিং, নিচের থেকে 20 তলা বিল্ডিং এর মাথায় দেখালে যেরকম, ঠিক এরকম ঢেউগুলো। তো ঢেউটা কিন্তু থাকে না, ফুলে ওঠে। তখন আমরা ওই মাঝেরা ঢেউর উপরে কিন্তু টলারটা তুলে দেয়, তারপরে আবার ঠাস করে নিচে, আবার টাস করে নিচে পড়ে, আবার টলারটা বেশি ওঠে। মানে এইভাবেই করতে করতে আমরা তখন আলটিমেটলি কি হয়, পরে যখন ডুবে যায় তখন মানে নৌকাটা না উল্টায় অটোমেটিক উঠে না, উল্টায় না। কিছু ট্রলার আছে উল্টায় যায়, আবার কিছু ট্রলার সোজাভাবে, মানে ওটা হলো স্টারিং এর উপরে। আচ্ছা, স্টারিং যদি বাঁকা থাকা হয় তাহলে কেটে মানে ডুবে যেতে পারে। আর অলরেডি ডুবেও গেছিল, যাই কিছু পরে এভাবে কোন রকম রাতটা আমরা পার করছি। মানে রাত হয়ে গেছে, রাতটা পার করছি। রাতে ধরেন একটু কমে, একটু রেস্টে থাকি, একটু নিরাপদে থাকি, পরে মাঝখানে আবার একটু বাড়ে। কিন্তু তার পরের দিন সকালে ঢেউটা যে বাড়ছে, বাতাসটা যে বাড়ছে, আর কমার কোনো নাম নেই। তারপরে মাঝি টের পাইয়া গেছে, তখন ম্যাপ আছে, মানে গরিব মতো ম্যাপ থাকে, ওটা বসাইলো, মানে সাতক্ষীরার মুখটা কোন দিক সেটা পয়েন্ট করে তার ম্যাপটা দেখে ওইদিকে টলারটা মুখ করলো। আমরা প্রায় গেছি, অর্ধেক যেতে যেতে ঢেউ আর থামাতে পারিনি। ঢেউ এভাবে ভাড়ছে, কয়টা ঢেউ আপনি আটকাবেন? অন্যান্য মানে যেগুলো ওপেন ঢেউ এগুলো থেকে বাঁচা যায়, কিন্তু চূড়া ঢেউ থেকে বাঁচা যায় না। চূড়া ঢেউটা হচ্ছে হঠাৎ উঠে যায়, হঠাৎ উঠে হঠাৎ ভেঙে পড়ে। একটা ঢেউ যদি আপনার টলার উপর ভেঙে পড়ে, সেটা আর টলার থাকে না। কারণ সাগর, এই টলারটা হচ্ছে সাগর যেন একটা ডিমের খোসা, এই খোসার মধ্যে আমরা আছি। আমার চোখের সামনে আমি এইভাবে তাকাই রয়েছি, 20 থেকে 30টা টলার ডুবে গেছে। ওই টলারের মানুষগুলো বাঁচতে বাঁচতে আমাদের টলারে এসে পড়ছে। ওই টলারের মানুষ উঠতে উঠতে আমাদের টলার প্রায় ডুবা ডুবা, আর কল স্টোর ভরা মাছ, প্রচুর জাল, টলার তো আবার লোক, ঠিক আছে, লোক উঠতে উঠতে প্রায় 40 জন। আমাদের টলারটা আমরা বাঁচাতে পারি। চোরা ডেগোতে করে আমাদের পুরো ভেঙে নিচে দিয়ে ফেটে একদম পানি ঢুকে যার মতো ভাবছে আমার হাতটা ধরে না। আমি তখন অনাহার, মানে আমরা তো কিছু খেতে পারিনি, এই অবস্থায় কিছু খেতে পারিনি। আমার পিছনে মাথাগুলো ফেটে গেছে। ভাবছি আমি আর 3টা লোক ছিল যারা জাপ টানে, আমি সহ 4 জন। মানে আমার তো ইয়ে আছে, আপনার যেগুলো আছে আপনি হয়তো জানেন না। এই সেদিন মনে হয়েছিল যে আমি মনে হয় জাহান্নামের, মানে মানুষ বলে না জাহান্নাম, এরকম ঠিক সেম এটাই পাচ্ছিলাম। মনে হয় জাহান্নামের একটা দৃশ্য, কোনো কুল কিনার নাই, কিচ্ছু নাই আমার কাছে। ওই 4 জনই মানে বাবুর্চি সহ সরে গেছে ঢেউতে, আর ধরে রাখার মতো কোনো ক্যাপাসিটি আমাদের ছিল না। আমি প্রচন্ড লবণ পানি খেয়েছি। ওই আমার কোমরে ড্রাম বাঁধা ছিল বলে আমি ভেসেছি। আর কাউকে ডুবে গেছে অলরেডি, ওরা কোথায় গেছে আমি নিজেও জানি না, মানে কে কোথায় ছিটে গেছে। ও তারপরে ওই মানে নৌকা কোথায় গেছে, ওরা কোথায় গেছে, কেউ কোনো খবর নেই, কারো কোনো খবর নেই, কিচ্ছু নেই। রাত হয়ে গেল, এই রাতের মনে আবার আরেকটা ভয় হাঙ্গরের। হাঙ্গর যদি একটা কামড় দেয় তো শেষ। আমি শেষ। ড্রাম নিয়ে আমি মানে এটা তো অনিশ্চিত, বিকজ বাঁচতেও পারে, মরতেও পারে। উদ্ধার করে তো বাঁচবে, না এসে মরা অবস্থা, মানে একদম দুর্বল। আমার শরীরের চামড়া পিছলা হয়ে গেছে একদম। এভাবে আমি 4 দিন সাগরে, 4 দিন পর আমাকে উদ্ধার করে নৌবাহিনী। 4 দিন ধরে কি আপনি দেখছিলেন এরকম যে সূর্য উঠছে, সূর্য উঠছে দেখতেছি, ইয়ে করতেছি, মাছে কামড়াইতেছে দেখতেছি, কিন্তু ঢেউ ঠান্ডা হয়েছে, কিন্তু আশেপাশে কোনো টলার ছিল না। মাছে কামড়াচ্ছে নিচ থেকে এসে? হ্যাঁ, কামড়াচ্ছে। এখন আমার অনেক দাগ আছে, মাছে কামড়ানোর দাগে এখনো আছে, পাই আপনি দেখলে বুঝতে পারবেন। মাই গুডনেস, আপনি বোঝেন একটা মানুষ এরকম আশেপাশে কোনো কিছু নেই, আশেপাশে তো কেউই ছিল না। 4টা দিন সূর্য উঠছে, সূর্য ডুবছে, ও তো হার্ট অ্যাটাক করে বেরিয়ে মরে যাওয়ার কথা ওখানে। এবং নিচে হচ্ছে মানে অতল সাগর, এবং সেখান থেকে হাঙর এসে যে কোনো মুহূর্তে কামড় দিয়ে খেয়ে ফেলতে পারে। OMG, বলুন তারপরে একটা নৌবাহিনী জাহাজ দেখবো, নৌবাহিনী মানে দেখতেছে ড্রাম বাজতেছে। তখন তারা পুরো জাহাজটা নিয়ে এদিকে আসে না, তাদের জুম ছিল, জুম দিয়ে দেখতেছে যে একটা ড্রাম বাজতেছে, এইভাবে কালো কি জানি দেখা যাচ্ছে মাথার চুল। হ্যাঁ, ওরা ওদের স্পিড বোট নামালো, মানে জাহাজ থেকে স্পিড বোট আছে তাদের রবারের, ওটা নামাইলা। 2 জন নৌবাহিনী আসলো, আসার পরে আমাকে ট্রেনে উঠালো। তখন আমি মরা অবস্থা। তখন একটা কেবিনে নিয়ে গেলো, কেবিন নিয়ে স্লাইন দিল। ওখানে একটা ম্যাম ছিল, সে ডাক্তার, সে চিকিৎসক। সে বললো এই ছেলেটার অবস্থা খুবই করোনা, হয়তো আজকে কোনো 5 দিন ধরে পেটে কোনো খাবার নেই, আর প্রচন্ড লবণ পানি, ওকে বাঁচবে
ওর যে হার্টবিট যেভাবে আছে একটু গরম পেলে সে বাঁচবে। তখন তারা গরমের ব্যবস্থা করলো, স্যালাইন দিল, গরম দিল, পর আমার শক্তি ফিরে আসে। সমুদ্রের পানি তো ঠান্ডা হয় এই সময়। আপনি বোঝাতে পারবো না আমি ঠান্ডা কত যে ভয়ঙ্কর, সব দৃশ্যগুলো যে কি ভয়ঙ্কর। যদি আমার ক্যামেরা থাকতো আর এটা যদি এখন কাউকে দেখালে এখনো মানুষ হার্ট অ্যাটাক করবে। আমি যেটা দেখে আসছি প্রায় 10 বছর বয়সে, 10.5 বছর বয়সে। মানুষ কেন অপরাধ করে? বারবারই আমি একটা কথা বলেছিলাম আপনাদেরকে, দেখুন কাউকে বাধ্য না করা হলে কি কখনোই অন্যায়ের দিকে যায় না। এই ছেলেটা সব জায়গায় বাধ্য হয়েছে। বলুন তারপরে নৌবাহিনী আমাকে প্রায় চিকিৎসা করলো। নৌবাহিনীরা বললো যে তোমার কি অবস্থা এসে, আমি কি এই ব্যাপার ট্রলার কি ডুবে গেছে, তোমাদের মাঝি ব্যাপারটা কেয়ার করে নেন কিনা। তখন আরেকটা ট্রলার আসলো, তখন পরিবেশ কিন্তু সুন্দর, মানে নিম্নচাপ কমে গেছে। তখন ওনাকে বললো যে তোমরা যখন কক্সবাজার গাড়ি যাবে তখন ওকে পৌঁছে দিও। গাড়ি গেল, তারপর আমার বুঝে দিল, আমাকে 10 পিস ইলিশ মাছ দিছে ওই মাঝি, আর 1000 টাকা দিছে। আপনি ফিরে এসে কি দেখলেন? আপনার সাথে যারা ছিল ওরা কি মারা গেছে না? হ্যাঁ, অনেকে মারা গেছে, অনেককে পাওয়া যায় না, আবার অনেকের লাশ বেশি উঠছে, লাশ চিনতে পারে নাই। কিন্তু আমার ওই মুরব্বীটা বেঁচে ছিল, তার বুকের মধ্যে কোরআন শরীফটা ছিল, অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া গেছে। তারপরে এভাবে দেখা হলো, দেখলাম চাচার মুখটা দেখে অনেক খুশি হলাম। তারপর আর ট্রলারে যাবে, আমি কিন্তু আর জীবনে যাবো না, ট্রলারে যাবো না। কি করবি? রিক্সা চালাবো। মানে 5 দিন রিক্সা চালাইছি, রোজগার করছি। তারপরে একটা ছেলের পাল্লায় পরে চট্টগ্রাম চলে আসছি। চলে আসার পরে দেখলাম কি এখানে ড্রাগসের আখড়া। অনেক শিক্ষিত মেয়েরা, অনেক শিক্ষিত ছেলেরা, অনেক বাচ্চাদের ছেলেরা আসা ড্রাগসের সাথে আগে থেকে মানে রেল গেটে পড়ে আছে। আমি কি এগুলো কি হিরুমকুর, এগুলো দেখে আমার মাথা নষ্ট। আমি কি তুই কি এগুলোর সাথে জড়িত? না, আমরা এই পাশ দিয়ে যেতে হয়, মানে এটাকে মাথার বাড়ি বলা হয়, মাদক, মাদকের একটা আখড়া। অনেক স্টুডেন্ট দেখছি আমার জীবনে, যে অনেক শিক্ষিত ফ্যামিলির মেয়েদেরকে দেখছি যারা সামান্য ড্রাগসের জন্য নোংরা জায়গায় বসে ড্রাগস নিচ্ছে। বড় বড় কর্মকর্তারা আছে, মাদক চালাচ্ছে। আমি তো এটার খবর তো আমি জানি। তখন আমি আরো সতর্ক হলাম, আমার জীবন ঝাইলে যাবে, আমি মাদক নিব না, মাদকে জড়াবো না। ঠিক আছে, এখান থেকে ওগুলো দেখার পরে ওই ছেলের সাথে চলে আসলাম আবার ট্রেনে ছাদে করে। আমি চলে আসছি ঢাকাতে এসে একটা ফিল্ম অফিসে চাকরি নিই, পিওনের চাকরি। যে কোনো একজন মাধ্যমে আমি একটা ফিল্ম অফিসে, কাকরাইলের ডিস্ট্রিবিউশন অফিসে আমি চাকরি করি। তখন আমার বয়স 11। তো ওখানে মালিকটা আমাকে 4-5 দিন পরে বললো যে তুমি আমার এই লোকটার সাথে ধানমন্ডি যাও, ওখানে ধানমন্ডি একটা বাসা থেকে একটা মেয়ে উঠবে, মেয়েটাকে আমার অফিসে নিয়ে আসো। মেয়েটা কিন্তু আমার বোন হয়, তার সাথে ভালো ব্যবহার করবে। আমাকে আচ্ছা ঠিক আছে স্যার। মেয়েটা এভাবে 1 মাস 2 মাস আসা যাওয়া করে। আর ভিতরে দেখি ওরা মানে অন্ধকার, ভিতরে খুবই অন্ধকার, ড্রাগসের শুধু মদ, এটাও আমি আইনা দিতাম, বিয়ার মদ, কিন্তু মদের লাইসেন্স ছিল, ওনার লাইসেন্স দিয়ে আমি মদ এনে দিতাম। তো আমার পরে ওনারা অন্য ড্রাগসও নিত, গাঞ্জা মাজা। আমি কারণ বাজার থেকে গাঞ্জা নিয়ে দিতাম, কারণ আমার কোনো ঢাকাতে আশ্রয় ছিল না। অনাহারে অনাদারে আমি কমলাপুরি ঘুরতেছি। এমন টাইমে একটা লোকে বললো যে তুমি চাকরি করবা, এই আমাকে ফিল্ম অফিসে দিয়ে দিল। তো মেয়েটাকে 1 মাস 2 মাস 3 মাস এরকম না আসা নিতাম। পরে এখানে আমি প্রায় আমার বয়স 13 বছরে দাঁড়ালো। এখানে আমি 2 বছর কাটাই দিলাম। 2 বছর পর আমি আবার বাড়িতে ব্যাক করলাম। এখন ওই আমার যে সৎ বাবা না, সে আমাকে আবার টাকা পয়সা দেখে আশ্রয় দিল। আশ্রয় দিয়ে এখন তার একটা বোন আছে, সে ফেন্সির ব্যবসা করে, ফেন্সি সাইডা হিসাবে ওকে সবাই চিনে। তো এখন এখানে আসার পরে প্রায় আমার এভাবে আমার 1 বছর আমার বাবার সাথে থাকার পরে, মানে 14 বছর হয়ে গেছে আমার সৎ বাবার সাথে থাকার পরে। এইভাবে টুকটাক করে চলতে 14 বছর হয়ে গেছে। আমার টাকা পয়সা সব শেষ। আমি যা কামাই করছি টাকা থেকে, চাকরি করে যা বেতন পাইছি সব শেষ। এখন 13 বছর বয়সে আমাকে আমার ফুফি বললো যে, মানে ওই যে আমার সৎ বাবার বোন, সে আবার অবৈধ মেয়ে মানুষের ব্যবসা করে, দালাল। মানে তার বাসায় মেয়ে আছে কয়েকটা, এমন মেয়েরা ওর ফেন্সি ডাইল যে প্যাডে করে প্যাকনেটের মতো সেজে ওরা ফেন্সি ডাইল গুলাইনা দিত। আমাকে দিয়ে কি করতো, প্যাকেট করতো আর কি, মিষ্টির প্যাকেট আছে না, মিষ্টির প্যাকেটে করে ওখানে ফেন্সি ডাইল প্যাকেট করে আমাকে বলতো তুমি অমুক জায়গায় এগুলো দিয়ে আসো, তোমার কেউ সন্দেহ করবে না। ঠিক আছে। আর মহিলারা আনতো হলো গর্ভবতী সেজে ফেন্সি, এরা আনতো হলো টেকনাফ বর্ডার থেকে ফেন্সি গুলো আনা নেওয়া করতো। এবং আমার এই জিনিসগুলো করতে করতে আমার চলে গেল মানে প্রায় 16 বছর, মানে 16 বছর বয়সে আমি দাঁড়ালাম। 17 বছর বয়সে আমি আবার ঢাকায় চলে আসলাম যে আমি এগুলো আর করবো না, জীবন যাবে, আমি এগুলো আর করবো না, আমি আমার স্বপ্ন পূরণ করবো, আমি নাচ শিখবো, আর আমি ফিল্মে কিছু, যেহেতু ফিল্মে আমার মোটামুটি পরিচিত আছে, আমি ফিল্মে আবার কিছু করার চেষ্টা করবো। এই ফিল্মে আসলাম। আবার আসার পরে ঠিক আরেকটা অফিসে চাকরি নিলাম, অনেক বড় মাপের লোক সে, তার নামটা বললাম না। তারপর সে চাকরি দিল। এখন তার অফিসে 5-6টা মেয়ে আসতো,
একটা মেয়ের নাম ছিল হচ্ছে আইরিন, বাড়ি হচ্ছে আপনার ঢাকা দারুসালাম মিরপুর টেকনিক্যাল দারুসালাম। ওকে মেয়েটার নাম আইরিন, কিন্তু এমনি মিডিয়াতে নাম দিছে মুন্নি। ওকে তো তখন আমার বয়স 17তে মেয়েটা যখন আসা যাওয়া করতো, তো মেয়েটা আমাকে লাইক করে। তো মেয়েটা বলে যে তোমাকে আমার পছন্দ, আমি তোমাকে লাইক করি, তো তুমি এভাবে আর পরের চাকরি কদিন করবা, তুমি আমার সাথে সম্পর্ক করো। আমি বলছি আমি আপনার সাথে সম্পর্ক করব, কিন্তু আপনি আমার ব্যাপারে কিছু জানেন না, কিছু বুঝেন না, আর আমার জীবনের সবকিছু শুনলে হয়তো আপনি আমার জীবন আসবেন না। কয় না, মানুষের জীবন নিয়ে কোনো বৃত্ত না, মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো মানুষ। সে তুমি একজন মানুষ, তো তোমার জীবন অনেক দুঃখ কষ্ট থাকতে পারে, আপনার যে আমি মনে হয় মেয়েটা অনেক বোঝের হতে পারে, ঠিক আছে, ওর সাথে সম্পর্ক করা যায়, নো প্রবলেম। পরে ওর সাথে আমি রত্না পার্কে দেখা করতাম, শিশু পার্কে দেখা করতাম, টিএসসি তে দেখা করতাম, এভাবে দেখা করতে হতো। প্রায় আমার বয়স 18তে পরে। 18তে পড়লে একদিন সে তার বাসায় আমাকে নিয়ে যায়, নিয়ে যেয়ে তার ধুলাভাই, তার বোন, তার মা, তার আব্বু ছিল কিন্তু অন্য সংসারে ছিল। পরে বললো যে দেখো আমাদের তো এরকম অনেকদিন হয়ে গেছে, এখন আমরা বিয়েটা করে নিই, তোমাকে কাবিন দিতে হবে না, কিছু দিতে হবে না, জাস্ট হুজুর আসবে, যে তুমি যে হুজুরে যা যা বলবে তাতে করবে। আচ্ছা ওকে ঠিক আছে করবো। তখন আমি তার প্রতি একটু অন্ধ হয়ে গেছি, জীবনে কখনো ভালোবাসা পাইনি, তো অনেক কষ্টের মধ্যে জীবন পেয়েছি, এর মধ্যে যদি একটু তার মধ্যে তার সে আমার খুব যত্ন নিত। সে আমাকে বলতো দেখো কখনো মুখে ড্রাগস নিও না, তুমি ফিল্মে চাকরি করে এখানে সবাই নেশা কর, ওখানে সবাই মদ টদ খায়, তুমি কিন্তু এইসব মদ টদ খেও না। আমি এগুলো খাই না, জাস্ট সিগারেটটা খাই। তো ওই কই তোমার পকেটে তো আমি লাইসেন্স দেখলাম মদের, আমি পরে আবার তাকে সত্য কথা আমাকে এখানে থাকতে একটু মদ খাওয়া শিখছি, বিয়াতির খেতাম, পার্টিতে গেলে তার জন্য পুলিশের সমস্যা হয় দেখা, কারণ আমি রাস্তার মধ্যে হাঁটা চলা করবো তখন পুলিশ ডিস্টার্ব করে, এই জন্য আমি আমার লাইসেন্স করে নিয়েছিলাম, কিন্তু আমি রেগুলার মদ খাই না। তো তুমি আমার লাইসেন্সে দেখো আমি কয়বার বারে গেছি, কয়বার খাইছি, এগুলো সব এখানে এন্ট্রি করা থাকে। না তুমি আজকে থেকে সব ছেড়ে দিবা। আমি আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম ছেড়ে দিব। এখন এভাবে ধরেন আমার প্রায় বিয়ের বয়স 1 বছর হয়ে গেল। 1 বছর পরে আমি তখন টুকটাক কিছু কাজ করি, শুটিং এ চলে যাই। শুটিং এ আমি তখন কিন্তু শুটিং এ ডাইরেকশন দিই, ছোট ছোট ফিল্মে, শর্ট ফিল্মে আমি ডাইরেকশন দিই, কিন্তু আমার লেখাপড়া কিন্তু টোটালি নেই। আমার স্ক্রিপ্ট রাইটার যে আছে, অ্যাসিস্ট্যান্ট স্ক্রিপ্ট রাইটার যে আছে, সে আমাকে গল্পটা বলে দিত, আমি ওইভাবে থিমটা সাজিয়ে অ্যারেঞ্জমেন্টটা সাজাতাম। আমার স্ক্রিপ্ট ডেলিভারি দেওয়ার জন্য আমার দুজন লোক আমি রাখতাম, শুধু স্ক্রিপ্টে মানে কি গল্পটা আছে এটা আমাকে আগে পরে শোনাও, পরে শোনার পর আমি আমার মেমোরিতে নিয়ে নিতাম, নিয়ে আমি ওইভাবে ডাইরেকশন দিতাম। কিন্তু ডাইরেকশন দিয়ে আমি নাম হয় প্রডিউসারের, কারণ সে আমাকে বলে তোমাকে আমি টাকা দিব, ডাইরেকশনও আমার নাম যাবে, প্রযোজনাও আমার নাম যাবে, তুমি জাস্ট আমাকে কাজ করে দিবে। আমাকে আচ্ছা ঠিক আছে, আমার তো টাকার দরকার, আমার নামের এখন দরকার নেই। এইভাবে আমি একদিন শুটিং থেকে মানে ও আমাকে নিয়ে একটা বাসা নিল, ফ্ল্যাট। আমি মানে আমি এতদিন শ্বশুর বাড়িতে ছিলাম, দারুসালামে ছিলাম। রাত্রে গেলাম, ও আমাকে বললো যে দেখো আমি তো একটা ফ্ল্যাট দেখে আসছি, আমাকে ফ্ল্যাট কি কিনছো নাকি? কই না, ভাড়া নিছি, এখন তো ওইখানে যেতে হবে। আমি যাবা, তাহলে তোমার আম্মুরা থাকবেন? আম্মু টাম্মু কেউ থাকবে না, জাস্ট তুমি আর আমাকে এত বড় ফ্ল্যাট নিয়ে তুমি বেরো, কি করবো না করবো সেটা আমি বুঝি, তোমাকে এখানে মাথা কামাইতে হবে না। আজব তো, তুমি বুঝবো মানে এত বড় ফ্ল্যাটে দুজন মানুষ এইটা নিয়ে কি করবা? কি করবো, সে জীবনে বড় হতে হলে অনেক রিস্ক নিতে হয়। আমার মাথায় একটু বাড়ি খেলো, আমি তো ওরিও মনে হয় ও তো ফিল্মে যাওয়া আশা করে, ফিল্মের সাথে জড়িত, ফিল্মের লোকদের সাথে উঠলা বসা, ওরিও মনে হয় কোনো ভাইরাসে পাইছে, আমার মনে একটা বাড়ি খেলো। বাট গেলাম, ফ্ল্যাটটা নিলাম, সব জিনিসপাতি সে কিনলো, কিন্তু আমার একটা টাকাও দেওয়া মানে আমি যে টাকাটা পাই সেটা দিয়ে কিছু হয় না, তার যে বিলাসিতা সেটা সে কখনো পোষাতে পারে না। তারপরে সে ফ্ল্যাটে জিনিসপাতি কিনলো, টিভি সব কিনলো। তার 2 দিন পরে আমার একটা টেলি ফিল্মের কাজ ছিল, তো তখন দেখি কি আবার শুটিং থেকে এসে দেখি কি আমার ঘরে অনেক লোকজন, মদের বোতল, বিয়ার। আমার ওয়াইফ একটা রুম থেকে বের হলো, সামনে ড্রয়িং রুমে 4-5টা লোক বসে আছে। তো আমার ওয়াইফের বেডরুম থেকে একটা পুরুষ মানুষ বেরিয়েছে, এমন সে গেঞ্জি পরা অবস্থা, তাই না? আমাকে মাইন্ডে লাগছে। ওখানে আমি তখন কিছু বলি না, আমাকে বলে তুমি চুপ থাকবে। আবার দেখি 2 রুম থেকে 3টা মেয়ে বের হলো, তাদের হাতে মদের গ্লাস। পরে আমি এগুলো সব বিদায় হলো, আমি তাকে বলার পরে আমি এগুলা কি? এগুলা টাকার রাস্তা, জীবনে বড় হতে গেলে তোমার মতো যে ওই শুটিং এর টুকা টাকার ডাইরেকশন মানে তোমার সততা এর কোনো দাম নাই, জীবনে বাঁচতে হলে এই পাপের রাস্তায় গেছি নিতে হবে। এটা কিছুদিন করবো, পরে হোস করবো, ভালো হয়ে যাবে। তুমি কিচ্ছু বলবো না, তুমি বাসায় থেকো না, হ্যাঁ তুমি প্রয়োজন 1 মাস পরে একবার এসো, কিন্তু তুমি আমার হাজবেন্ড সেটা যেন বাড়িওয়ালা জানে। তখন আমি রাজি হইনি, আমি এটা আমার পক্ষে সম্ভব না, আমি জীবনে অনেক ধাপ শেষ করছি, এই তোমার এই ক্রাইমটা আমি মেনে নিতে পারবো না। আমি যাই না শুনে আমার ওয়াইফের সাথে পর পুরুষ গিয়ে করবে, সে আবার ড্রাগস করবে, সেটাকে আমার বাড়িওয়ালাকে পরিচয় দিতে হবে আমার ওয়াইফ,
সেটা আমি জীবনও পারবো না, ওরা আমার পক্ষে সম্ভব না। তারপরে সে বলল তুই সম্ভব না হলে তুই তোর মতো রাস্তা দেখ, আমি আমার মতো। তারপর আমি তার মাকে বলি, তার মা বলছে আমার মেয়ে যেটা করতেছে তোমার ভালোর জন্যই তো করতেছে। আপনিও তার দলে? হ্যাঁ। তার বোনের কাছে গেলাম, সে বলতো আমার বোন ভালোর জন্যই করতেছে, কারণ তাদেরকে টাকা পয়সা দেয়, এখান থেকে টাকা কামাই করে, সবাই তার সাথে সাপোর্ট। পরে আমি এটাকে মেনে নিয়ে তাকে 6 মাস পর্যন্ত সাপোর্ট দিচ্ছি। সাপোর্ট দেওয়ার পরে আমি বাসায় থাকতাম না, কিন্তু আমি অপরাধটাকে সাপোর্ট দিচ্ছি। সে যে ক্রাইমটা করতেছে, অবৈধ ব্যবসাটা করতেছে, গাঁজার ব্যবসা করতেছে, অপরাধ, আমি এটাকে সাপোর্ট দিছি, তাকে পরিচয় দিছি, কিন্তু আমি এটা তো অপরাধী, এটা আমি নিজে বুঝতেছি, কিন্তু আমি বাধ্য, কারণ তখন আমার কোনো যাওয়ার মতো জায়গা ছিল না, আমি অসহায় অবস্থায় ছিলাম। ওর কন্ট্রোলে যখন ওকে পেয়ে আমি এদিক দিয়ে সব চাকরি বাকরি ছেড়ে দিছি, আর টেলি ফিল্মের কাজ, শর্ট ফিল্মের কাজ তেমন এখন আর হয় না। পরে এটাকে সাপোর্ট দিতে একদিন বাড়িতে যে কোনো কথা কাটাকাটিতে সে খুব রেগে গেল। হ্যাঁ, রেগে গিয়ে সে বলে তোকে রাস্তা থেকে কুড়িয়ে আনছি আমি, এখন তুই চলে যাবি গা, তুই হাজি সাজবি, হাজি হইছস। আমি তো আসলে এটা তো অনেক কষ্ট, তোমার তো এখন অনেক টাকা পয়সা হয়ে গেছে, কম তো হয় নাই, তোমার মাকে স্বর্ণ গয়না, তোমার বোনদেরকে বিয়েও দিছো, কিছু এখন বন্ধ করো আপাতত, এখন বন্ধ করে দাও। কয় না আমি ইন্ডিয়া যাবো, ইন্ডিয়া থেকে এসে বন্ধ করে দেবো। পরে ওই তখন ফ্ল্যাটটা ছেড়ে, ফ্ল্যাট একবার রেড করছিল, তখন আমি বাসায় ছিলাম না। রেড করছিল সে যেমন হোক, পুলিশ কিন্তু তাকে সাথ দেয় নাই। আচ্ছা, পুলিশ তাকে সাথ দেয় না, তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, তাকে আর তার মাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। পরে আমাকে পুলিশ ফোন দিছে, আপনি কি অমুকের কে হন? পরে পুলিশ বলছে আপনি তাহলে মিরপুর দারুসালাম থানায় আসেন। পরে দারুসালাম থানায় গেলাম, পরে ওই যে দারোগা আমাকে সবকিছু কাহিনী বললো। হ্যাঁ, পরে আমি তার বোন থেকে তারা কিন্তু মামলা দিয়ে দিচ্ছে, চালান দিয়ে দিচ্ছে 54, মানে পাচারকারী হিসেবে মামলা দিয়ে দিচ্ছে সিএম কোর্ট থেকে। তাকে আর তার মাকে ছাড়িয়ে নিলাম, সাধারণ মামলা দিয়ে দিচ্ছে, পাচারকারী, কিন্তু কোনো নেশার মামলা দিচ্ছে, মদ পাইছিল আর কিছু পাইনি। পরে আসলো, এখন ওই ফ্ল্যাট আর উঠতে পারে না, বাড়িওয়ালা জেনে গেছে, এখন আর মুখ দেখাতে পারে না, এতদিন গোপনে ব্যবসা চালাইছে। আর বাড়িওয়ালার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, ছেলেটা এত বড়, কারণ আমি চাপে পরে ওনার সাথে আমি ভালো সম্পর্ক রাখছি। তো বাড়িওয়ালা বাসায় থাকতো না, মানে যার বাড়ি সে বাড়িতে থাকতো না, ম্যানেজার হিসেবে মানে আমাকে একটু বেশি দায়িত্ব দিছিল, তুমি একটু দেখাশোনা করে বাবা, আমার তো আমি তো এদিকে আসি না, এই হিসাবে সে এই 6 মাস 7 মাস পর্যন্ত ব্যবসা চালাইয়া গেছে। পরে ওর সাথে ঝগড়াঝাটি হয়ে অনেক মানে মারামারি হলো। হ্যাঁ, ও অনেক ক্ষমতা যুদ্ধ দেখালো, ওর ভাই বোনের অনেক ক্ষমতা যুদ্ধ দেখে পরে আমার কাছ থেকে ও লিখিত কাগজ নিয়ে নিল। এই মেয়েটা আমার কাছ থেকে লিখিত কাগজ নিয়ে নিল যে আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। পরে আমি এখান থেকে বের হয়ে আসছি, আর কিছু করার নাই। কিন্তু ওদের গুন্ডা পান্ডা দিয়ে একটু হামলা হয়েছিল, মানে মেয়েটাকে মারতে দেখে একটু আমার উপর টর্চারিং হয়েছিল। পরে শুনি মেয়েটা ইন্ডিয়া চলে গেছে। পরে ও আমাকে বললো যে তুমি কি এখন আমার সাথে থাকবে? আমি না, আমি থাকবো না, আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমি একটা ভালো রাস্তা পাইছি, আমি ভালোভাবে বাঁচতে চাই। আমি আমার শুরু জীবনটাই আমার এরকম নোংরামি থেকে। কি মানে আপনার ওয়াইফ আপনাকে বলতে? হ্যাঁ, ডিভোর্স দেওয়ার পরে না আগে? না, ডিভোর্স দেওয়ার আগে। আগে, ওকে। মানে ডিভোর্স তো না, কাবিন তো হয় না, এটা মৌখিক, এটা একটা লিখিত ভাবে নিছে। পরে কয় তুমি আমার সাথে থাকবা না? আমি কি না, থাকবো না। তাহলে তুমি চলে যাও। তারপর আমি লিখিত কাগজ এগুলো সাইন টাইম করলাম, ওদের সাথে সম্পর্ক শেষ। ওগুলো আমি ইন্ডিয়া চলে যাচ্ছি, মানে ও আমার বললো যে আমার আর পাবি না, আমি তোমার পাওয়ার দরকারও নেই। পরে আমি এখান থেকে বের হয়ে চলে আসলাম, আবারও ফিল্মে ঢুকলাম। ফিল্মে একটা অফিসে, তখন আমার ওর সাথে কিন্তু আমার 20 বছর বয়স দাঁড়াই গেছে। 17 বছর থেকে 1 বছর পর্যন্ত প্রেম করছি, 2 বছর লাইফ এদিকে কাটলো। 20 বছর বয়সে আমি আবার এদিকে যোগ দিয়েছি। যোগ দেওয়ার পর এখন আমি ফিল্মে পুরোপুরি ইনভলভ হয়েছি। যা বিয়ে, জন্মদিন, গায়ে হলুদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, এগুলোতে আমি উপস্থাপনা করতাম। উপস্থাপনা করে আমার উপস্থাপনাটা অনেক একাডেমির অ্যারেঞ্জারদের, যারা অ্যারেঞ্জ করে, তাদের ভালো লেগে যায়। তাহলে আলম ভাই আপনি পার্মানেন্টলি আমাদের সাথে কাজ করেন। আমি তাদের সাথে প্রায় 1 বছর কাজ করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, উপস্থাপনা করি। সব শিল্পীদের নাম আমার কাছে মুখস্থ হয়ে গেছে। এবার আমি এভাবে সাজিয়ে উপস্থাপনা করলে এবার সবার সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক হয়ে যায়। পরে আমি নিজে ছোট্ট করে একটা রুম নিয়ে আমি আমার একটা একাডেমি খুলছি। একাডেমির সাথে চঞ্চল নামের একটা ছেলে আর অলি নামের একটা ছেলে আমার বন্ধুর মতো তারা ছিল। আমাদের একাডেমিটার এখন বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ বন্ধু ডান্স একাডেমি। ওটার সাথে আমি এখন পুরোপুরি ইনভলভ, কিন্তু আপাতত ক্লাবটা আজকে 1 মাস ধরে বন্ধ। মাঝখানে আপনার একটা প্রোগ্রাম গেছে, হল শো করছিলাম। হল শোটা আমার কিছুদিন আগে যাওয়ার পরে আপনি এগুলো করে এখন সময় কাটান? হ্যাঁ, এগুলো হল শো বা বিভিন্ন মন্ত্রীদেরকে এনে। পয়সা কোথেকে আসে? এগুলো থেকে আসে? না, পয়সা আমার আমি যেটা মোটামুটি যেটা ইনকাম হয়, এটা দিয়ে আমার চলে না এখন।
মানে এখন খুব টানা ছিঁড়ার মধ্যে আছে। আর যে প্রোডাকশনটাই আমি এখন আছি, বর্তমান রানিং প্রোডাকশন, তার 3টা ছবি রানিং আছে। এটা হচ্ছে এখানে আপনার কাজটা কি ছিল? এখানে আমি হলো মালিকের ডান হাত, মালিক মানে প্রডিউসারের ডান হাত। কি করেন আপনি? প্রডিউসারের ব্যাংকে টাকা পয়সা নেওয়া আসে, মানে প্রডিউসারের আপনি এক ধরনের কর্মচারী হিসেবে কাজ করেন? কর্মচারী হিসাবে কাজ করি, মানে তার বিশ্বাস্ত লোক হিসাবে। তার টাকা পয়সা, শুটিং এ এটা সেটা, যেটা যার যখন হুকুম। আপনার মায়ের কি অবস্থা? আমার মাটাও আমি বলতেছি এখন। জি। পরে অনির কি যে মানুষ বলে না, পাতিল আছে কিন্তু ভিতরে ভাত নাই। আমার চাকরিটা হচ্ছে এরকম, মানে মালিকের কাছে সম্মান আছে, চাকরি আমি নামে আছি, কিন্তু আমাকে ওখান থেকে কোনো এমন দেওয়া হয় না। কারণ সেও এখন 3 ছবিতে, এক ছবিতে কাজ করতে গিয়া সেও প্রায় ছবি রিলিজ না হলে সে আমার জন্য কিছু করতে পারবে না। মানে এভাবে সে আমাকেও ঠকাচ্ছে, আমাকে ব্যবহার করে যাচ্ছে আজকে বিগত 4টা বছর। এখান থেকে বের হয়ে আসার পর থেকে আমি তার হাত ধরছি। আজকে বিগত 4 বছর ধরে সে আমাকে কাজ করে যায়, কখনো 5,000, কখনো 20,000। তার পাশাপাশি আমি নাচের প্রোগ্রাম গুলো করি, আমি পেমেন্ট পাই। যখন একটা প্রোগ্রাম যখন করি আমি 1,000 টাকা পেমেন্ট পাই সারা রাতে। আবার যখন আমি নিজে অ্যারেঞ্জার করি, আমার তো ছেলে মেয়ে আছে, মোটামুটি অনেক ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে আমি কাজ কাম করে মোটামুটি আমার যেটা আসে সেটা দিয়ে এখন আমার হয় না। আর আমার আম্মু দেখেন, সে এখনো আমার প্রতি বিন্দু পরিমাণ মায়া তার নাই। এখন সে কি করে, তার ওই যে নেশাখোর স্বামীটাকে নিয়ে এখনো পড়ে আছে। আমাকে মিথ্যা কথা বলে আমি অসুস্থ, আমি হসপিটালে, কিন্তু আমার মায়া লাগে যে আমি টাকা পাঠিয়ে দিই, 1,000 2,000 যতটুকু সম্ভব আমি এতটুকু পাঠিয়ে দিই। কখনো সে আমাদের ফোন দিয়ে জিগায় না, বাবা তুমি কি খাইছো, তুমি কি ভালো আছো, তুমি কি সুস্থ আছো, এখনো সে জিজ্ঞাসা করে টাকা পাঠা। সে কি নেশা করে? না না না, নেশা করা হলো ওই যে আমার সৎ বাবা, আর ওই যে তার মেয়ের জামাই, আমার যে বোন, সৎ বোন, সেও নেশা কর। আমার কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে এটা কিনা দে, মানে নেশা। সে নিজেও একটা। তাহলে আপনার জীবনের ভুলগুলো কোথায়? মোটা তাকে যদি বলি, আপনার জীবনের ভুলগুলো কি? আমার ভুলগুলো হচ্ছে ওই যে আমি অনেক সময় না, প্রথমে পাপটা করছি না জেনে, তারপরও আমি জড়াইছি জেনে। এটা তো আমার ভুল, এটা আমার ভুল না? কি ধরনের পাপ সেগুলো? সেগুলো হচ্ছে ধরেন আমি এটা, যে ধরেন আমার যে ওয়াইফের কথা বললাম, সে তো জেনে শুনে পাপ করছে, আমি তাকে সাপোর্ট দিছি না, তাকে সাহায্য সহযোগিতা করছি না, সমাজে তাকে আমি এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি যেটা নিজে দেখেছি। হ্যাঁ, এই নামাজটা আপনি মানে কি এই ভুলগুলো থেকে বা এই রিয়েলাইজেশন গুলো থেকে বের হয়ে আমি শুধু আমার এই নাচের প্রতিষ্ঠানটা, নাচের এই প্রোগ্রামটা ধরে রাখছি, আর এখন নামাজ পড়ি। এটাই হচ্ছে এখন আমার মূল চাওয়া। আর সামনে একটা ছোটখাটো ব্যবসা করব, পরের চাকরি আর করবো না। মিডিয়ার প্রতি আমার একটা ঘৃণা ঢুকে গেছে। কেন? কারণ মিডিয়ার লোকগুলো আমাকে প্রচন্ড ব্যবহার করছে, কিভাবে? দিন রাত খাটাইছে, খাটানোর পর বিনিময়ে আমার কিচ্ছু দেয় নাই। কারণ আমি যে মালিকের চাকরি করি, সে আমাকে দিয়ে অনেক কাজ করছে, অনেক দিন রাত খাটাইছে, কিন্তু বিনিময় সে আমার জন্য কিচ্ছুই করেনি। যার জন্য মিডিয়ার প্রতি এখন ঘৃণা, মিডিয়ার মেয়েদের প্রতি আমার ঘৃণা। কারণ অনেক ছেলে মেয়ে আমার কাছে আসে, ভাই আমাকে এটা করে দেন, ভাই আমাকে প্রডিউসারের কাছে নিয়ে যান। আমি বলি আমি পারবো না, তোমার নিজেরটা নিজে খুঁজে নাও। আমার একাডেমিতে ভর্তি হতে পারবা, কিন্তু আমি যে তোমাকে ফিল্মে কাজ করাবো সেরকম স্বপ্ন তুমি দেখো না। তোমার ভাগ্য ভালো হলে তুমি ফিল্মে স্টার হবা। এরকম মেয়ে অনেকগুলো আসে যায়, তারপরেও মিডিয়ার প্রতি একটা ঘৃণা ঢুকে গেছে। সেজন্য এখন আমি এখান থেকে মোটামুটি অবধি আমি একটু নাচের দিকে, মানে প্রোগ্রামের দিকে এখন মোটামুটি আছি। আচ্ছা, আপনি লিসনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা, যারা এতক্ষণ ধরে আপনাকে শুনবো? আমি তাদেরকে বলতে চাই হলো, মানুষ স্বপ্ন দেখে ভালোভাবে বাঁচার, আবার কেউ অসৎ পথে গিয়ে তার স্বপ্ন পূরণ করতে চায়, কিন্তু আসল অসৎ পথে থেকে কারো স্বপ্ন পূরণ হয় না। কারণ লোভে পাপ, পাপে মৃত্যু, এই কথাটি সত্য জেনেও কিন্তু মানুষ এখনো পাপের পথে যায়। আমি মনে করবো, যদি মনের মধ্যে ভালো ইচ্ছা থাকে, যদি ভালো হওয়ার ইচ্ছা থাকে, নিজের মনকে যদি কন্ট্রোল করতে, লোভ যদি না করি, তাহলে ছোট যে কোনো কাজ করেও শান্তিতে ঘুমানো যায়। কেউ যদি এখনো যদি এসব পরিবেশে থাকে, তাহলে বের হয়ে আসাটা উচিত, কারণ এই জীবনে কোনো সুখ নেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে যোগাযোগ করছি ডক্টর তাজুল ইসলামের সঙ্গে। তাজুল ইসলাম, শুনলেন তো সবকিছু, কি বলতে চান পুরো বিষয়টি নিয়ে? যাহা বলিব সত্যই বলিব অনুষ্ঠানের শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের অতিথি মিস্টার আলম, তার বাক্য অনুযায়ী মায়ের যত্ন বা স্নেহ সে তাদের সেটা পায়নি। কিন্তু এভাবে যারা একটা বাংলা পরিবারে থাকে, ব্রোকেন ফ্যামিলিতে থাকে, একটা ডিসঅর্ডার ফ্যামিলিতে থাকে, সেই ফ্যামিলিতে থাকে তো ছেলে মেয়েরা এমনি তো নষ্ট হয়ে যাওয়ার কথা। সেই থেকে কিন্তু আমাদের আলম তত বেশি খারাপ হিস্ট্রি আমরা যাদের তৈরি করেনি, তাকে ব্যবহার করা হয়েছে মাদক চালানের ব্যাপারে, গাঁজা, হেরোইন যদি ট্রান্সপোর্ট করার জন্য তাকে ব্যবহার করা হয়েছে, এবং সেটা করতে বাধ্য হয়েছে। সে কিন্তু নিজে নেশা করতো না। সাধারণত যারা মাদক এরকম চালান করে, তারা নিজেরা একসময় কিন্তু আসক্ত হয়ে পড়ে।
যাই হোক 16 বছর বয়সে সে ঢাকা আছে, একটা মেয়ের সঙ্গে তার পরিচয় হয়, 3 দিন দেশের মেয়ে, তাদের সঙ্গে প্রেম হয়, তারা বিয়ে করে। কিন্তু তার আরো আবার দুটো বউ। প্রথম বাবা নেশা করছিল, দ্বিতীয় বাবা নেশাখোর এবং নেশা ব্যবসায়ী। এবং এরপরে যে মেয়েটিকে নিল সেই মেয়েটিও সেই মাদক ব্যবসা করতেছে, এবং সে শুধু তাই নয়, সে আরো অনেক মেয়েদেরকে নিয়ে দেহ ব্যবসা শুরু করার জন্য একটা বাসা ভাড়া নিয়েছে। এবং আমাদের আলম নাকি যা তার ভাই সঙ্গে সে এটা সমর্থন করে নাই, কিন্তু তার ওয়াইফ তাকে বলেছে যে আমাকে তো ইনকামের দরকার করতে হবে। সে এটা কিছুদিন করেছে, কিন্তু এক পর্যায়ে সে এটা মেনে নিতে পারে নাই, এবং এক সময় তার সঙ্গে তার ওয়াইফের সাথে হয়। সে এখন নিজেই সিনেমা জগতে ভিডিওটা করার চেষ্টা করতেছে, এবং না ছেড়েও সে হয়তো কিছু পরিচিত আছে সেটা করার চেষ্টা করতেছে। তবে সবচেয়ে বড় কথা, সে এখন যাহা বলিব সত্য বলে অনুষ্ঠানে এই কথা বলতে এসেছে যে না খেয়ে থাকলেও এরকম খারাপ কাজ করা উচিত নয়। আমরা তার এই কথা প্রতিধ্বনি সবাইকে জানিয়ে দিতে চাই যে আমরা খারাপ হই। এমন উদাহরণ দেখা যাচ্ছে যে তার মা বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে করছে, সেখানে নেশা করছিল, সেই লোক মদ খেত, মদের ব্যবসা করতো, সেটাও ছিল হচ্ছে যে টাকা নিতে হবে। তার বউ যে ব্যবসা করেছে, মাদকের ব্যবসা করতো, অন্য মেয়েদের দেহ ব্যবসা করতো, সেখানেও ছিল একই যে টাকা উপার্জন করতে হবে। কিন্তু এই যে নেশার ব্যবসা করা, মাদকের ব্যবসা করা, অথবা নিজে মাদকাসক্ত হয়ে যাওয়া, এগুলি যে নিজের জন্য, সমাজের জন্য, জাতির জন্য কত বড় অপকর্ম, এই কথাটা অনেক পরে অনেকে বুঝি, কারো কোনোদিনই বুঝেন। কিন্তু আলম অনেক আগে মোটামুটি বুঝতে চেষ্টা করেছে, তার অনেক তাড়াতাড়ি, এবং সেই মেসেজটা সবাইকে দিতে চেষ্টা করেছে যে না খেয়ে থাকলে ওই অপকর্ম করা, খারাপ হতে যাওয়া উচিত নয়। যারা শুনছেন তারা এই কথাটা মনে রাখবেন, যারা এখনো নেশা করতেছেন বা নেশা জগতে পা দিচ্ছেন বা অথবা মাদক ব্যবসা করতেছেন, তারা কি আলমের মতন এই কথাটা মনে রাখবেন যে কিসের জন্য এগুলি করতেছেন? শুধুই কি শুধু বেঁচে থাকার জন্য, শুধুই কি অর্থ পয়সা উৎপাদনের জন্য, অথবা শুধুই মনের আনন্দের জন্য? তাহলে আলম যে অভিজ্ঞতা থেকে বলেছে না খেয়ে থাকলে এই ধরনের খারাপ কাজে করা উচিত নয়। আমরা আশা করি যারা শুনছেন তারা এ থেকে শিক্ষা নেবেন, যারা ভালো আছে তারা কখনই আর এই পথে হাঁটবেন না, আর যারা এই পথে চলে গেছেন তারা আলমের কাছ থেকে শিক্ষা নিয়ে বলতে পারেন যে না, আমি এখন থেকে না খেয়ে থাকবো, তবুও এই অপকর্ম, খারাপ কর্ম, মাদক ব্যবসা বা মাদক সেবন কোনটাই করবে না। আমরা আলমের এই কথা সবার কাছে পৌঁছে দিতে চাই। আশা করি সবাই আলমের মতনই বলবে আমরা না খেয়ে থাকলেও এরকম খারাপ কাজ আর করবো না। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা শেষ করতে চাই আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আমাদের অদ্ভুত ভাবে হলো সত্য, স্টুডিও পোলে যে 3 জন লিসনার ছিলেন তারা কোনো প্রশ্ন আজকে করেননি, প্রশ্ন উত্থাপন করেননি। আপনাদের 3 জনকে ধন্যবাদ। আপনারা পুরো অনুষ্ঠান শুনেছেন, কোনো প্রশ্ন খুঁজে পাননি, আপনারাও ব্যথিত হয়েছেন সেজন্য। আমরা প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটি শেষ করবার আগে একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আগামী পর্বে এই ব্যক্তিটি গেস্ট হবে কি হবে না সেটি নির্ভর করছে আপনার এসএমএস এর উপর। ওকে, আমরা তার ফোন কলটি বাজাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে আসতে খুবই ইচ্ছুক। আমি একটা মেয়েকে খুব খুব ভালোবাসতাম, এটা আমার হাই স্কুল লাইফ থেকে। তো আমাকে কষ্ট দিয়ে চলে যাওয়ার পর আমি এখন পর্যন্ত প্রায় 70 থেকে 80টা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করেছি। ওদের প্রমাণ সহ আমার কাছে আছে। তো আমি সবাইকে আমার মাধ্যমে জানিয়ে দিতে চাই, যারা আমার মতো এই 22-23 বছরে যে এ ধরনের কাজ কাম করেছেন তারা অবশ্যই একটু যাতে করে বিরত থাকে। তো এই বিষয়ে আমি আপনাদের সাথে স্টুডিওতে গিয়ে কথা বলতে চাই। তো প্লিজ আমাকে নেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা শুনলেন, আমরা নামটি প্রচার করিনি, ফোন নাম্বারটিও প্রচার করিনি, শুধু স্টোরির প্লটটা প্রচার করেছি। আপনারা যদি ওকে সামনের পর্বে শুনতে চান তাহলে ইয়েস ভোট দিয়ে জানাবেন।